স্যার খাতা দিয়ে দিয়েছেন, অথচ সোহা এখনও পোষায়নি। তন্ময় বারবার ওর বাম হাতটা উঁচু করছে আর ঘড়ি দেখছে। চোখ মুখ কেমন শুকিয়ে এসেছে। তন্ময়কে রেখে আমি, মিনয়, দীপ কেউই ভিতরে যেতে পারছি না। আজ থিওরিতে লেখা অনেক, যাওয়ার পথে কোনো বিপদ হলো কি না সেই চিন্তা হচ্ছে আমাদের সকলের। আমাদের হলে ডিউটিরত স্যার আমাদের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে ধমক দিয়ে বললেন, পরীক্ষা শুরু, আর তোমরা বাহিরে কেন? আমি তন্ময়ের কাঁধে হাত রেখে বললাম, যা তন্ময়, সোয়া চলে আসবে, আর ও এলে তোকে আমি জানাবো। তন্ময়, মৃণয় আর দীপ একই হলে পড়েছে। ওদের পাশের রুমে আমরা। সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমে আমাদের সিট, তারপরের রুমে তন্ময়দের সিট, তার সাইডে আরও 2টা রুম, তারপরে ওয়াশরুম। মাঝে মাঝে সোয়ার যখন ম্যাথের কোনো সূত্র বেঁধে যায় তখন ও বাহিরে যায়, ওয়াশরুমের নাম করে বাহিরে যায়। তখন তন্ময়দের রুমের সামনে দিয়েই যেতে হয়। সোয়াকে বেরোতে দেখলে তন্ময়ও বের হয়। সোয়া যেটা পারে না তন্ময় ভালোভাবে সেটা বুঝিয়ে দেয়। তাছাড়া এমনও হয় অকারণে ওরা দুজন 5 মিনিটের জন্য বাহিরে গিয়ে কিছুক্ষণ গল্প করে আসে। সোয়া বাহিরে গেলেই আসার সময় চকলেট মুখে পুরে হাসি মুখে আসে, আর আমার জন্য চকলেট নিয়ে আসে। কারণ তন্ময়ের প্যান্টের পকেটে টাকা না থাকলেও সোয়ার জন্য চকলেট ঠিকই থাকে। তন্ময় থেকে চকলেট ফেলেই সোয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। সোয়ার চাহিদা কম। তন্ময়ের সাথে থেকে দামি কোনো জিনিস ওর পছন্দের সেটা কখনোই বলেই না। ঘন ঘন তন্ময়কে বলবে 2-4 টাকা চকলেটের নাম, যা ওর খুব পছন্দের। বলিও কিটক্যাট বা অন্য কোনো চকলেট বা অন্য খাবার কিছুরই নাম বলবে না। তন্ময় এনে দিলেও খুব রাগ করে, আবার কোনো না কোনোভাবে তন্ময়ের টাকাও পুষিয়ে দেয়। সোয়ার যে দামি কিছু পছন্দ নয় তা নয়, ও তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে নয়। ছোটবেলা থেকে ডুপ্লেক্স বাড়ি দেখেছে, নিজেদের গাড়িতে চলাফেরা করে, এসব থাকা সত্ত্বেও আমাদের সাথে সাধারণভাবে মিশতে পারে। কি মিষ্টি দেখতে সোয়া, তন্ময়ের সাথে মানায়ও খুব। সোয়া যখন ওশানের সাথে রিলেশন ছিল, বন্ধু হিসেবে তন্ময়কে যত চাপড় ছিল সব করত। যেমন ইচ্ছে করে 2 সেট বই কিনে বলতো, তন্ময় তোর কি বই কেনা হয়ে গিয়েছে? বাবা 1 সেট বই কিনে এনেছে ঢাকা থেকে, আমি আবার এখান থেকে কিনলাম। বাবা আবার কবে টাকা যাবে জানি না, শুধু শুধু ঘরে পড়ে থাকবে। কিছু মনে না করলে তুই নিবি প্লিজ। তন্ময়ের জন্মদিন এলে একসাথে কতগুলো শার্ট, প্যান্ট, গেঞ্জি কিনে দিয়েছে। বন্ধুত্বের মাঝে সোয়া তন্ময় যেমন ঝগড়া করছে তেমনি পারফেক্টও ছিল। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে, এখনও সোয়া এসে পৌঁছালো না। দুশ্চিন্তা আমার নিজেরই কিছু ভালো লাগছে না, না জানি তন্ময় কি করছে। আমার ফ্রেন্ডদের কারো কিছু হলে আমার ভালো লাগে না, ভীষণ বিষণ্ণ লাগে। আজ তো সোয়ার বিয়ে, বাড়িতে কি কিছু টের পেয়েছে নাকি অন্য কোনো কারণ? মনের মাঝে অশান্তি লাগছে, মনে হচ্ছে খারাপ কিছু হবে, কিন্তু কি হবে? টাইম 40 মিনিট পার হয়ে গেছে, এখনও প্রথম পৃষ্ঠা ফাঁকা পড়ে আছে। কি লিখবো মাথায় আসছে না। সোয়ার ফোনই বা অফ কেন, কিছুই তো ভাবতে পারছি না। কোনোরকম এক পৃষ্ঠা লিখতে না লিখতে আবারও সোয়ার কথা মনে হলো। এরই মাঝে হলে ডিউটিরত স্যার বললেন, এখানে কলেজের স্টুডেন্ট আসো না? অনেকেই একসাথে উত্তর দিল, জি স্যার আসি, একটা ব্যাড নিউজ আছে তোমাদের জন্য। আবারও অনেকেই উত্তর দিল, স্যার কি হয়েছে? রোশন স্যার আছে না তোমাদের? রোশন স্যারের কথাটা কানে আসতেই আমি সোয়ার ভাবনা থেকে বেরিয়ে স্যারের দিকে তাকালাম। এই স্যার হঠাৎ করে রোশন স্যারের নাম নিলেন কেন? স্যার কি বলতে চান সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। বারবার ডোক গিলছি আর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজাচ্ছি। সবাই আবারও একই সাথে উত্তর দিল, জি স্যার। ওনার বয়স কম আর হ্যান্ডসাম, তাই না? জি স্যার। ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নেওয়া হয়েছে। ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কথাটা কানে পৌঁছাতেই সমস্ত শরীর আমার কেঁপে উঠল, বুকের মাঝে বাড়ি মেরে উঠল। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। চোখে মুখে একটা ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেকেন্ডের মাঝে বুকের মধ্যে হু হু করে উঠল, চোখ পানিতে টাইটম্বুর হয়ে গেল, নোনা পানি টপ টপ করে গড়িয়ে পড়ল। আমাকে উঠে দাঁড়াতে দেখে ক্লাসের সবাই আমার দিকে তাকালো। হলে ডিউটিরত 2জন স্যারও তাকালেন। আমার চোখ মুখের অস্বাভাবিক অবস্থার কান্নারত অবস্থা দেখে সবাই সন্দিহানভাবে তাকালো। আমি তড়িৎ বেগে রুম থেকে বেরোনোর চেষ্টা করতেই স্যাররা আমাকে আটকালেন আর বললেন, কি হয়েছে, তোমাকে এমন লাগছে কেন? আমি হাউমাউ করে কেঁদে বললাম, ওনার কি হয়েছে, আমি ওনার কাছে যাব। তীব্র কান্নায় আমি ভেঙে পড়লাম, কাঁদতে কাঁদতে বেসামাল হয়ে পড়লাম। এক স্যার আরেক স্যারের দিকে তাকালেন। শিক্ষার্থীরা সকলেরই চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। সবার মাঝে দারুণ কৌতূহল, সবাই সন্দেহবশত একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। পাশের রুম থেকে অনেকেই বেরিয়ে এসেছে কান্নার আওয়াজ শুনে। সবার মাঝে শুরু হলো তুমুল আলোচনা। কেউ কেউ বলছে, স্যার আর স্টুডেন্টের মাঝে নিশ্চয়ই কিছু একটা আছে,
ইয়ং সারা সুন্দরী ছাত্রী হলে এসব কোনো ব্যাপারই না। এক একজনের এক একটা মন্তব্য। চারদিকে কানাঘুষা শুরু হয়ে গেছে। কারো উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই। স্যার বললেন, পরীক্ষা শেষ করে যাও। এরই মাঝে তন্ময়, মিনয় আর দীপ এসে উপস্থিত হলো। আমাকে এইভাবে কাঁদতে দেখে ওরাও বেশ উত্তেজিত হয়ে আমাকে এসে ধরল আর বলল, এই সারা, কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আমি ওনার কাছে যাব, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে নিচে নামতে শুরু করলাম। কেউ কিছুই বুঝতে পারলো না কি ঘটল। আশেপাশের রুমের স্যাররা এক জায়গায় হয়ে বললেন, কেউ কিছু জানো ঘটনা কি? মেয়েটা নিজের পরীক্ষা রেখে রোশান সিদ্দিকীর কথা শুনে ছুটে গেল কেন? কেউ কিছু জানে না, তাই কেউ কোনো উত্তরও দিতে পারল না। বেশ আলোড়ন সৃষ্টি হলো। মিনয় বলল, তন্ময়, দীপ, আমার খাতা জমা দিস। আমি সারার সাথে যাচ্ছি। যেভাবে ছুটেছে ওরই অ্যাক্সিডেন্ট হবে। আমরাও আসছি, পরীক্ষা দিব না। হলে স্যার বললেন, এমন বন্ধুত্ব চোখে দেখা যায় না। একজনের জন্য বাকি কেউই পরীক্ষা দিচ্ছে না। কিন্তু রোশান সিদ্দিকীর সাথে কি রিলেশন মেয়েটির? তন্ময়, মিনয় আর দীপ আমাকে ধরে দীপ বলল, মাথা খারাপ হয়ে গেছে নাকি সেমরি তোর? কি রোশান স্যার করিস এত? হ্যাঁ, স্যার অ্যাক্সিডেন্ট করেছে ভালো কথা, মরে তো যায়নি তাই না? যেভাবে ছুটেছিস নিজেই মরবি। দীপের মুখে এমন কথা শুনে বেসামাল হয়ে দীপকে ধাক্কা মেরে বললাম, একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। মিনয় বলল, সমস্যাটা কি তোর সারা? বুঝলাম না। স্যারকে তোর ভালো লাগে তাই বলে তুই এই ন্যাকামোটা করবি? তুই না ম্যারিড এখন। কাউকে তোর ভালো লাগে বলে তার জন্য দুনিয়ার মানুষ এক করে ফেলবি নাকি? এমনি সোয়ার চিন্তা মাথা খারাপ হয়ে যাচ্ছে। উনি তো আমার হাজব্যান্ড, আমার বিয়ে ওনার সাথেই হয়েছে। আমাকে এক্ষুনি নিয়ে চল প্লিজ। ওনার কিছু হলে আমি বাঁচবো না মিনয়। আমার মুখ থেকে কথাটা পশকাতেই ওরা তিনজন কেমন যেন থমকে গেল। তিনজনই যেন অসাড় হয়ে গেল, যেন পাথরের মূর্তির ন্যায়। ওদের জীবনে এমন ধাক্কা অতীতে তো খায়নি, ভবিষ্যতেও খাওয়ার কোনো চান্স নেই। ওরা তিনজনে অবাকের চরম পর্যায়ে পৌঁছিয়ে আমাকে নিয়ে অটোতে উঠল। অটোতে আমি বেসামালভাবে কান্নায় ভেঙে পড়াই ওরা আর কোনো প্রশ্নই করলো না। 20 মিনিটের মাঝে হসপিটালে পৌঁছালাম। মৃণয়ের কাছে ফোন ছিল। ওর ফোন থেকে ওনার নাম্বারে ফোন দিতে ফোন রিসিভ করলো অন্য কেউ। সে জানালো ওনাকে যশোর ইবনে সিনা হসপিটালের একটা কেবিনে রাখা হয়েছে। আমি বাস পাখির মতো ছুটে 10 নম্বর কেবিনের দরজা খুব জোরে ধাক্কা দিতেই দেখি ওনার হাতে স্যালাইন চলছে, মাথায় ব্যান্ডেজ, হাত পা বেশ চলে গিয়েছে। ওনার সাথে কলেজের অন্য একজন স্যারও আছেন। আমাকে কাঁদতে কাঁদতে প্রবেশ করতে দেখে উনি বেশ অবাক হয়ে গেলেন। উপস্থিত অন্য যে স্যার ছিলেন উনিও বেশ অবাক হয়ে গেলেন। আমি কিছুই বলতে পারছি না, শুধু কেঁদেই যাচ্ছি। উনি বেশ অবাক হয়ে বললেন, সারা, তুমি এখানে? পরীক্ষা রেখে এখানে কি করছো? ওনার কণ্ঠ শুনে আমি আরও জোরে কেঁদে দিলাম। উপস্থিত স্যার কি বলবেন বুঝতে না পেরে টুল ছেড়ে উঠে বললেন, বসো বসো, এত ভাবছো কেন? রোশানের কিছুই হয়নি, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। বলে উনি রুম ছেড়ে বাহিরে চলে গেলেন। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেলেন। রোশন স্যার আমার হাত ধরে টেনে বেডে বসিয়ে মায়াভরা কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? এভাবে কাঁদে কেউ? আমার কিছু হলে তুমি ভেঙে পড়লে আমাকে সামলাবে কে বলো তো? তুমি তো আমার শক্তি, তুমি কি জানো না? আমার কান্না থামেনি, কেন যেন কান্না থামাতেই পারছি না। প্রিয়জনের কিছু হলে হৃদয়ে এমন তোলপাড় শুরু হয় বুঝি? ওনার মুখে কপালে হাত ছুঁয়ে বললাম, কিভাবে হলো এসব? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, জানেন আপনি। উনি আমার হাত ধরে বললেন, এই পাগল, পাগলিটাকে কে খবর দিয়েছে? হ্যাঁ, এই দেখো, আমার কিচ্ছু হয়নি, জাস্ট একটু মাথায় চোট, কোনোই আর হাঁটুতে, আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, আপনি ব্যথা পেয়েছেন তো? এই চোটের থেকে বেশি ব্যথা এখন হচ্ছে, কারণ তুমি এখন কাঁদছ। তোমার কান্না আমাকে বেশি ব্যথা দিচ্ছে। এভাবে আমার কান্না আটকাতে পারবেন না আপনি। আচ্ছা, কান্না আটকাবো না। তুমি পরীক্ষার হল ছেড়ে কেন এসেছ সেটা বলো। এটা কিন্তু একদমই ঠিক করোনি, খুবই অন্যায় হয়েছে এটা। আমি খুব রাগ করেছি। তুমি এমন ছেলে মানুষই কীভাবে করলে বলো তো? পরীক্ষার মতো এমন গুরুত্বপূর্ণ জিনিস রেখে তুমি চলে এলে। পরীক্ষা না হলেও জীবন চলবে, আর আমি ইমপ্রুভ দিতে পারবো, কিন্তু আপনি ছাড়া জীবন চলবে না। এসো তো, কাছে এসো, বুকে একটু তোমার মাথাটা রাখো তো, তোমাকে একটু জড়িয়ে ধরি। তোমাকে জড়িয়ে না ধরলে আমি শান্তি পাচ্ছি না। ওনার বুকে মাথা রেখেই বললাম, আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? এই সামান্য একটু। রিক্সার সামনে এলো, হঠাৎ করে কিভাবে যেন পড়ে গেলাম, আমি বুঝতেই পারলাম না। এইসব রিক্সাওয়ালারা ঠিকভাবে চালাতেই পারে না, তাহলে চালায় কেন? এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তুমি যে এখানে এসেছ কিভাবে এলে?
আমার বন্ধুরা আমার জন্য পরীক্ষা দেয়নি, ওরা আমাকে নিয়ে এসেছে। ছি ছি ছি, নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। আমার জন্য কতগুলো মানুষের ক্ষতি হলো বলো তো। আমি কি করব? আমার মাথা ঠিক ছিল না। আর ওরাও এটাই ইমপ্রুভমেন্ট দিয়ে নিবেনি। ইয়ার লস তো আর হচ্ছে না। মানুষ কী ভাবে জানো? মেয়েটা বড় পাগল খুব। ভাবে ভাবুক, যা সত্যি তাই ভাবুক। আচ্ছা, এখানে যে স্যার ছিল উনি কী ভাববেন? কিছুই ভাববেন না। ওনারা জানে তুমি আমার বউ। কি জানে? আমাকে তো আগে বলেননি। বললে তুমি লজ্জা পেতে, তাই তোমাকে বলিনি। আচ্ছা, তোমার বন্ধুরা কোথায়? মনে হয় বাহিরে দাঁড়িয়ে আছে। যাও, ডেকে নিয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। বাহিরে গিয়ে দেখি ওরা কোথাও নেই। অদ্ভুত তো, গেল কোথায় সবাই? কোথাও তো দেখা যাচ্ছে না। ওরা কি রোশন স্যারকে দেখে পালালো নাকি? কেবিনে গিয়ে বললাম, ওদের তো দেখছি না, মনে হয় আবারও পরীক্ষা দিতে গিয়েছে। সেটা করলেই ভালো। এখানে কতদিন থাকতে হবে? সন্ধ্যায় ফিরে যাব। সন্ধ্যায় ওনাকে নিয়ে বাড়িতে ফিরলাম। উনি হাঁটতে পারছেন না ঠিকভাবে, হাঁটুতে ব্যথার জন্য। বাড়িতে প্রবেশ করে খুব অদ্ভুত লাগলো। উষানের ঘর ফুল দিয়ে সজ্জিত। বাড়ির চারদিকে আজ আরও চকচকে লাল নীল বাতি জ্বলছে। কারণ বরণডালা সাজিয়ে শাশুড়ি আর জিনাতের মা সহ শাশুড়ির কিছু ঘনিষ্ঠ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বউ বরণের জন্য। বাড়িতে মানুষে মম করছে। সব মানুষ বউ দেখবে বলে অপেক্ষায় আছে। উনি আমাকে বললেন, এখানে যা খুশি হোক, তুমি থেকো না প্লিজ। চলো রুমে, দরজা লাগিয়ে বসে থাকি। কালই নতুন বাসা নিব। ওনার কথার কোনো উত্তর দিলাম না। ওনাকে খোঁড়াতে দেখে বেশ কয়েকজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। উনি বললেন তেমন কিছু না। ওনারে খুঁড়িয়ে হাঁটা নিয়ে এক একজনের এক এক রকম প্রশ্ন। এরই মাঝে শাশুড়ি আর মামি শাশুড়ি এসে বললেন, কি হয়েছে বাবা? উনি বেশ বিরক্তের সহিতই তাকালেন। ওনার চাহনি তো ছিল হিংস্রতার তীব্র রাগের বহিঃপ্রকাশ। আমি ভিড় ঠেলে ওনাকে নিয়ে রুমে প্রবেশ করালাম। আমাদের রুমেও বেশ কিছু মানুষ জড়ো হলো ওনাকে দেখার জন্য। বাড়ির পাশের একজন কাকিমা, খুবই ভালো মন মানসিকতার মানুষ। উনি রোশন স্যারকেই বললেন, বাবা, তুমি থাকতেও এত কিছু হচ্ছে এই বাড়িতে, তোমার আম্মা কিভাবে এসব প্রশ্রয় পাচ্ছে? উনি বললেন, কাকিমা, যার যার কর্মের ফল শেষে পাবে। তবে আম্মা যে তার ছেলেকে এত প্রশ্রয় দিচ্ছে, একদিন বুঝতে পারবে। এসব নিয়ে অনেক বলেছি, এখন আমার বলতেও রুচিতে বাদে। বেশ কয়েকজন কয়েক রকম কথা বলে বেরিয়ে গেল, কেননা উনি রেস্টে নেবেন। আর আমাকেও বলে দিয়েছেন আমি যেন বাহিরে না যাই। ঘরের দরজা লাগিয়ে দিতে বললেন। আমি ঘরের দরজা লাগিয়ে দিয়ে ওনার পোশাক চেঞ্জ করে দিলাম। উনি বালিশে হেলান দিয়ে বসে মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করছেন। সারাদিন ফোনটা কাছে নেই। ফোনটা নিয়ে পাওয়ার বাটন চাপ দিয়ে দেখি তন্ময় মিনয়ের অনেক ফোন। তন্ময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজটা সোয়া তন্ময়কে পাঠিয়েছে, তারই স্ক্রিনশট। মেসেজটা পড়া শুরু করলাম। তন্ময়, কিছু মানুষ থাকে জানিস, তাদের জীবনটাই না পুরো অভিশপ্ত। সেই অভিশপ্ত জীবনে সুখ বেশিক্ষণ স্থায়ী থাকে না। সেই অভিশপ্ত শ্রেণীতে নিজের নামটা আমি নিজেই লিখিয়েছিলাম, খুবই যত্ন সহকারে। এই দোষ কারো নয়, না সৃষ্টিকর্তার, না ফ্যামিলির, না ফ্রেন্ড সার্কেল। এই দোষ শুধুই আমার। শুধুই নিজের জীবনে ভুল মানুষকে সঠিক সময় বেছে নিয়েছিলাম, আর সঠিক মানুষকে ভুল সময় বেছে নিয়েছি বলেই জীবনটা এমন এলোমেলো হয়ে গেল। আমি ভালো মেয়ে নয় তন্ময়, খুবই বাজে আর খারাপ একটা মেয়ে। জীবনের একটা বড় সত্য তোর কাছে লুকিয়েছিলাম। নিজের কাছে বহুবার গিল্টি ফিল হয়েছে, মনে হয়েছে তোকে ঠকাচ্ছি আমি। সারাটা ক্ষণ মানসিক অশান্তিতে ভুগেছি আমি। বারবার বলতে গিয়েও থেমে গিয়েছি, যদি তুই আমাকে ভুল বুঝিস, আমাকে যদি ছেড়ে যাস। কোনো ছেলেই এত কিছু জানার পরে ভালোবাসার মানুষের প্রতি পর্যাপ্ত সম্মান আর ভালোবাসা ধরে রাখতে পারবে না। তোকে হারানোর ভয়ে কত রাত ঘুমাতে পারিনি আমি। তোকে হারাবো না বলে অনেক চেষ্টা করেছি। ভেবেছিলাম বিয়ের আগে তোর হাতে পায়ে ধরে সত্যটা স্বীকার করে মাপ চাইব, তোকে ভিক্ষে চাইব আমার জীবনে। অথচ সেই সময়টাই আমার জীবনে এলো না তন্ময়। কেন এলো না? মিথ্যে খুব খারাপ জিনিস। যদি সত্যিটা তোকে আগেই জানাতাম, তোকে হারাতাম কি না জানি না, তবে আজ এই দিনটা অন্তত দেখতে হতো না আমাকে। হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম। জানি আমি মরে গেলেও তুই আর আমার মুখ দেখতে আসবি না, অবশ্য আসার কথাও না। তোকে আমি ঠকালাম, খুব বাজেভাবে ঠকালাম। আমি যে জীবন যুদ্ধে হেরে গিয়েছি, আমি ঠকেছি। আজ ফ্যামিলি থেকেও পরিত্যাজ্য হলাম, মা বাবার খারাপ সন্তান বলে। এসব আমার পাওনা ছিল, কিন্তু তোর এসব পাওনা ছিল না। তবুও তোকে ঠকতে হলো। তোর জীবনের একটা বাজে অভিজ্ঞতার উদাহরণ আমি।
মাঝে মধ্যে মনে হয়েছে এত অশান্তি সব ছেড়ে ছুড়ে যদি তোকে নিয়ে কোনো এক নির্জন প্রহরে হারিয়ে যেতে পারতাম, জীবনটা অনেক সুন্দর হতো। কিন্তু কিছুই হলো না। জীবনটা এমন হলো কেন তন্ময়? কেন আমার সাথে সব খারাপ হয়? কেন বারবার এমন হচ্ছে আমার সাথে? উপর থেকে গিয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের পথ চলাই পর্যন্তই। তোর মতো একটা মানুষকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। তুই বড় বেলায় এসেছিস আমার জীবনে, যখন অনেক কিছুই এলোমেলো হয়ে গিয়েছে। মানুষের কপাল এতটাও খারাপ হয় আমি জানতাম না। প্রতিটি লাইন লিখতে গিয়ে হৃদয় বিষণ্ণতা জর্জরিত হয়েছে আমার। কি ঘটে গেল আমার জীবনে কোনোদিন কারোই জানা হবে না। শুধু উপরে যে আছে সে সব দেখছে। শুধু অনুরোধ, এই খারাপ মেয়েটার জন্য নিজের ক্ষতি করিস না। আমার চেয়ে তোর মা তোকে অনেক বেশি ভালোবাসে। তার কথা ভেবে অন্তত তুই বেঁচে থাকিস। আমাদের আর কোনো দিনও কথা হবে না, দেখা হবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তার নিজের ইচ্ছাতেই নিয়েছি। ফিরে আসা সম্ভব নয়। ওশানের সাথে সংসার করতে যাচ্ছি কিনা আমি জানি না, তবে আমাকে যেতেই হবে। অনিন্দিতা খন্দকার, সোয়া। চিঠিটা পড়ে যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। এর মানে ওশান কোনো ফাঁদে পেলেই সোয়াকে বিয়ে করেছে। কিন্তু সোয়া কি আদৌ বিয়ে করবে? আমি যতটুকু সোয়াকে চিনি, ও ওশানের মতো ছেলেকে মরে গেলেও বিয়ে করবে না। এমন কি হলো যে সোয়াকে ওশানের সাথে আসতে বাধ্য হতে হলো? আমি কিছুতেই সোয়ার জীবনটা নষ্ট হতে দিব না, কিছুতেই না। যাই কিছু হোক না কেন, ওশানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। সোয়া কতটা অসহায় আর নিরুপায় হয়ে ঘৃণিত একটা মানুষের সাথে আসতে বাধ্য হয়েছে। ওর সিটির প্রতিটা লাইনে ছিল চাপা আর্তনাদ। ওশান কি সোয়াকে কিছু নিয়ে ব্ল্যাকমেল করেছে? নিশ্চয়ই করেছে, না হলে কি এমন গোপনীয় কথা থাকবে? আর তন্ময় বা কি করছে এখন? ও আল্লাহ! এরই মাঝে বাহিরে গাড়ির শব্দ হলো। আমি ফোন ফেলে ঘরের দরজা খুললাম। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি। ভিতরটা কেমন যন্ত্রণা জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছে। সোয়া কি করে পারলো? একটা বারও কি আমার সাথে শেয়ার করতে পারতো না? কেন পারলো না? আমি যা ভাবছি সেসব নয় তো? সোয়ার নিজের বিষয় হলেও এতটা ভাবতো না। কি হয়েছে সোয়ার সাথে? নিজের মাথার চুলের মধ্যে হাত দিয়ে চুল টানছি জোরে। চোখ দিয়ে পানি পড়ছে আমার। আমার জীবনের দ্বিতীয় ফ্যামিলি আমার বন্ধুমহল। গাড়ি থেকে সোয়াকে নামিয়ে নিয়ে এলো, সাথে ওশানও আছে। সোয়ার মুখটা ভীষণ মলিন আর বিষণ্ণ দেখাচ্ছে। আজ ওর প্রিয় মানুষটার সাথে এমন লাল শাড়ি পরে বউ সাজার কথা ছিল। এটা কি হয়ে গেল? গাড়ি থেকে নামিয়ে ফুল সরিয়ে দিয়ে সোয়াকে বারান্দায় আনা হলো। সবাই ওশানের মাকে দেখিয়ে বলল, তোমার শাশুড়ি, সালাম করো মা। সোয়া খুবই গম্ভীর দৃষ্টিতে তাকালো শাশুড়ির দিকে। নিচু হয়ে সালাম করতে কি যেন করলো, কেউ কিছুই বুঝলো না। অথচ শাশুড়ি চিত হয়ে ঠাস করে পড়ে গেলেন। সবাই শাশুড়িকে টেনে তোলার চেষ্টা করছে। কোমরে দারুণ ব্যথা পেয়েছেন উনি। শাশুড়ি ব্যথায় কাতরাচ্ছেন। মানুষজন সব হা করে সোয়ার দিকে তাকিয়ে আছে। কেউ বোধহয় জীবনে এমন বউ দেখেনি যে সালাম করতে গিয়ে শাশুড়িকে ফেলে দেয়। মামুন শাশুড়ি বললেন, কিভাবে পড়লেন আপা? ফেলে দিছে, আমাকে ফেলে দিছে ময়না। ছি, এসব কি বলছেন? নতুন বউয়ের নামে এসব কি বলছেন? ওশান বলল, আম্মা এসব কি কথা বলছো তুমি? সোয়া বেশ বিরক্তি ভাব নিয়েই বলল, এক্সকিউজ মি, আই এম সো টায়ার্ড। জিনাত বলল, আচ্ছা চলো, তোমাকে রুমে নিয়ে যাই, তুমি রেস্ট নিও। নো নিড, জাস্ট রুমটা দেখিয়ে দিলেই হবে। জিনাত তখন বেশ অপমানিত হলো। ইশারায় রুমটা দেখালো। সোয়া হনহন করে নিজের রুমে চলে গেল। সোয়া ওশানের ঘরে প্রবেশ করে ধপ করে ঘরের দরজা লাগিয়ে দেয়। তাতে বিকট শব্দ হলো। ওশান দ্রুত গিয়ে ঘরের দরজা ধাক্কাতে শুরু করলো আর সোয়াকে ডাকাডাকি শুরু করলো। কিন্তু সোয়া কিছুতেই ঘরের দরজা খুলছে না। ওশান রাগে কটমট করতে করতে ওর মায়ের সাথে গর্ভবতী মানুষের সামনে বিশ্রী ব্যবহার করলো। দাঁত কিড়মির করে বলল, আম্মা, সামান্য একটু পড়ে গিয়ে কি তুমি মরে গিয়েছ? মানুষ আর পড়ে না, তাই না? তুমি কি আজই প্রথম পড়লে? দুনিয়ার যত সব ভনিতা তোমার কাছে। একটু পড়ে গিয়েছে তাই বলে এমন আহামরি কিছুই তো হয়নি। মানে যা তা ক্লাসের মহিলা তুমি। কি দরকার ছিল সোয়ার সাথে অমন ব্যবহার করার? ওকে তোমাকে ইচ্ছে করে ফেলেছে নাকি? বাড়িতে পা না দিতে তুমি বললে কি না ও তোমাকে ফেলে দিয়েছে? ও এখন ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। সামান্য কারো কথা ওর গায়ে সয় না। এখন যদি উল্টাপাল্টা কিছু করে বসে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। শাশুড়ি বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি তার ছোট ছেলে এমন বিশ্রী ব্যবহার করবে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওশানের দিকে। মামি শাশুড়ি বললেন, ছি ছি ওশান, তোমার মা তোমার জন্য কি না করে।
তুমি সেই মায়ের সাথে এভাবে কথা বলছো? ফোড়ন না কেটে বাড়ি জানতো মামি, আপনাদেরকে ডেকেছি আমি এখানে। এই, আপনারা সবাই যে যার বাড়িতে জানতো, ভিড় করেন না। কি দেখতে এসেছেন? সার্কাস হচ্ছে নাকি? দাওয়াত করে নিয়ে এসেছি। ওশানের মামি অপমানিত হয়ে বলল, এখানে কি আমরা থাকতে এসেছি নাকি? জিনাত, চল এখান থেকে চল। চিচি, একদিন বউ এনে কি যা তা ব্যবহার। ওশানের মা, এবার দেখো তোমার কপালে দুঃখ আছে। জিনাত বলল, আহ মা, দেখছো না ওশানের মাথা ঠিক নেই? তোমরা যাও, আমি আসছি। তুমি কেন থাকবে এখানে? সার্কাস দেখতে থেকে যাচ্ছি। ওশানের মামি সহ পাড়ার সবাই যে যার বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পরে সোয়া ঘরের দরজা করল। পরনে কচি কলাপাতা রঙের একটা থ্রি পিসটা তো তন্ময়ের দেওয়া। সোয়ার হাতের গড়িটাও তন্ময়ের। তন্ময়ের সব কিছু নিজের শরীরে জড়িয়ে ওশানের সাথে কেন এলি সোয়া? সোয়া বাহিরে বের হলো। ওশান সোয়ার মুখে হাত দিতে গেলেই সোয়া তড়িৎ বেগে সরে গিয়ে বলল, এভাবে ডাকছিলে কেন আমাকে? আমি ভাবছিলাম মায়ের কথায় ভিতরে কোনো অঘটন ঘটাচ্ছ কি না, তাই। অদ্ভুত, তোমার মায়ের কথায় আমি কেন সুইসাইড করতে যাব? একটু বেশি ভেবে ফেললে না? আমার জীবন কি এতই সস্তা নাকি জৌসান, যে তোমার মায়ের কথায় আমি সুইসাইড করতে যাব? যখন সুইসাইড করা উচিত ছিল, আমি তো তখন কই সুইসাইড করলাম না? নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কত বেশি স্ট্রং। এখন রেগে আছো? নো, রেগে নেই। জীবনের সব থেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে কেমন একটা প্রশান্তি অনুভব করছি ওশান। ট্রাস্ট মি, টুডে আই এম সো হ্যাপি। আমি আমার লাইফের সব থেকে বেস্ট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এতদিন আমায় ছাড়া অনেক কষ্ট ছিলে, তাই না? আমি এসে গিয়েছি তো। তোমার পুরো লাইফটা যাতে সুন্দরভাবে কাটে সে ব্যবস্থাই করব। যাক, এখন একটু শান্তি পেলাম। আমার কথায় তুমি কিছু মনে করনি তো? মনে করার কি কোনো কথা নয়। এ বাড়িতে কি আমি সেদে এসেছি নাকি? আমার আশাতে যদি ওনার অসুবিধা হয় তাহলে আগেই বলে দিতে পারতেন। আমি তো ওনাকে ফেলে দেইনি, তাহলে কেন বললো আমি ফেলে দিয়েছি? এটা বলে উনি কি বোঝালেন? বাড়ির বউ খারাপ, এ বউ রাখা যাবে না? না না, আম্মা সেসব ভাবেনি সোয়া। না ভাবলে কেন বললেন? ওনার বলার কি উদ্দেশ্য ছিল? আচ্ছা, আমার হয়ে আমি সরি বলছি। তুমি কেন সরি বলবে? যে ভুলটা করেছে তাকেই সরি বলতে বলো। আচ্ছা বলছি, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ, আম্মাই তোমাকে সরি বলবে। ওশান হন হন করে ওর আম্মার রুমের দিকে চলে গেল। এতক্ষণে আমি সুযোগ পেলাম সোয়ার সাথে কথা বলার। সোয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। সোয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমার চোখ মুখ জুড়ে রয়েছে বিস্ময়। সোয়া বুঝতে পারলো হাজারো প্রশ্ন আমার ভিতরে। বেশ কঠিন গলায় বললাম, এসব কি সোয়া? কি হচ্ছে এসব? তোর কি রুচিতে বাঁধলো না এই কুলাঙ্গারের সাথে আসতে? আমার প্রশ্নে সোয়া কোনো উত্তরই দিল না। ও চোখ মুখ জুড়ে ভয় দেখছি আমি আবারও প্রশ্ন করলাম, ওশান তোকে ফাঁসিয়েছে তাই না? বল কি করেছে? আমি ওশানকে লাল গড় দেখিয়ে ছাড়বো। এরই মাঝে ওশান আর তার আম্মা এদিকে আসছে। সো আমাকে বলল, প্লিজ সারা, আমাকে নিয়ে ভাবতে হবে না তোকে। নিজের বিপদ ডাকিস না তুই। কিসের বিপদ? সোয়ার হাত চেপে ধরে বললাম, বল আমাকে, তোকে বলতেই হবে। এরই মাঝে ওশান চলে এলো। সো আমার হাত জোরে ঝাড়া দিয়ে বলল, কি হচ্ছে কি এসব? কি জানতে চাস? দেখছিস তো আমি বিয়ে করেছি, আলাদা করে আর জানার কি আছে? এটুকু বলেই ওশানের দিকে তাকালো। ওশানের মা বেশ নত হয়ে বললেন, আমার কথায় কিছু মনে করো না মা। ওশান আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? ওভার কনফিডেন্সের রানী আমি ওশান। আমাদের মতো ছেলেরা কখনোই হারে না, তাই পিউসারে বলেও আমার সাথে চ্যালেঞ্জ নিতে এসো না তুমি। চলো সোয়া। কোথায়? রুমে। ওশানের আমা বললেন, আগে খেয়ে নাও মা, এসো, ডাইনিংয়ে খাবার দিয়েছি। আমার দিকে তাকিয়ে বললেন, রোশান কি খাবে না সারা? খেয়ে ওষুধ খাবে। চলো, ওর খাবার নিয়ে যাও। ডাইনিং টেবিল জুড়ে আজ কয়েক পদের রান্না হয়েছে। আমি, জিনাত, সোয়া, ওশান সবাই বসেছি। শাশুড়ি ভাঙা কোমর নিয়ে তীব্র ব্যথা নিয়েও খাবার সার্ভ করছেন। সোয়ার প্লেটে বড় মাছ দিয়ে বললেন, মা, আমি নিজ হাতে সব তোমার জন্য রান্না করেছি। সোয়া প্লেটে ভাত নাড়াচ্ছে আর নিচু হয়ে তাকিয়ে আছে, চোখ ভরা পানি। একটা ভাতও মুখে দিল না। জিনাত আর ওশান তৃপ্তি নিয়ে খাচ্ছে। আমিও খাবার খাচ্ছি না, প্লেটে শুধু আঙ্গুল দিয়ে খাবার নেড়ে যাচ্ছি। সোয়ার দিকে অভিজ্ঞ নয়নে তাকিয়ে আছি। ওর কান্নার কারণ তন্ময়। হৃদয়টা জর্জরিত হচ্ছে, সোয়া সহ্য করতে পারছে না। বাম হাত দিয়ে চোখের পানি মুছল। জিনাত বলল, সোয়া, এত দেরি করে এলে কেন এই বাড়িতে? আরও আগে এলেই কিন্তু ভালো হতো। দেখেছ আমার পুপি তোমাকে কত ভালোবাসে। ভালোবেসে নিজ হাতে সব রান্না করেছে। খেয়ে নাও বুঝছ? ওশান বলল, খেয়ে দেখো কি টেস্টি হয়েছে।
আমার হাতে রান্না আমি আর ভাইয়া হাত চেটে পুটে খেয়েছি আগে। আমি বুঝতে পারছি সোয়ার মুখ দিয়ে খাবার নামছে না, ও খাবার মুখেও নিতে চাইছে না। সবার বলাতে জোরপূর্বক খাবার একবার মুখে নিয়েই উঠে দাঁড়ালো সোয়া। ইয়াক বলে মুখের খাবার ছুঁড়ে মারল। শাশুড়ি আর জিনাতে চোখে মুখে জাল তেলে তরকারি লাগলো। এরপর মুখ সিটকে বলে উঠল, ইয়াক থু, এটা কোনো খাবার হলো নাকি? এইসব খাবার মানুষ রান্না করে? এর থেকে আমাদের বাসার কাজের বুয়া রহিমা খালাও বেটার রান্না করতে পারে। এত বয়স হয়ে গিয়েছে, এখন ঠিকভাবে রান্নাটাও শিখেননি। আপনার ছেলে এই খাবার খাওয়ানোর জন্য আমাকে প্রেশার দিয়ে যাচ্ছে। এত দামি মাছ তরকারি এত জঘন্যভাবে রান্না করে নষ্ট করলেন। আসলে অনেকদিন রান্না করি না তো, এই জন্য মা। জিনা তার শাশুড়ির চোখ মুখ জালে জ্বলে যাচ্ছে। জিনা সোয়ার ওড়না টেনে নিজের মুখে জাল তেল মুছে বলল, মুখ জ্বলে যাচ্ছে আমার। সোয়া ক্রোধান্বিত চোখে জিনাতের দিকে তাকিয়ে সেই এঁটো হাতে ঠাস ঠাস করে জিনাতে দুগালে দুটো থাপ্পড় মেরে বলল, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ রাস্কেল। আমার এই ড্রেসটা লাখ টাকা দামের, ড্রেসের থেকেও দামি। তুমি কোন সাহসে আমার ওড়নায় তোমার হাত মুছলে, ছোট লোক কোথাকার। এটুকু বলেই সোয়া চলে গেল। এত কিছুর মাঝেও জিনাতে দুই গালে তেল আর ঝোলের দাগ দেখে পিক করে হেসে দিলাম আমি। হেসে দিয়ে সামান্য কিছু খাবার নিয়ে নিজের রুমে চলে গেলাম। কানে হালকা হালকা ভেসে আসছে। জিনাত বলছে, পুফি, সোয়া কিন্তু এসব ইচ্ছে করেই করছে। আমরাও বুঝতে পারছি, দুদিন যাক, মানিয়ে নিতে সময় দে। রুমে এসে দেখি উনি ঘুমিয়ে পড়েছেন। ওষুধের প্যাকেটও খোলা। ওষুধ খেয়েই কি ঘুমিয়েছেন? ওনার কপালে হাত বুলিয়ে পাতলা একটা কাঁথা গায়ে জড়িয়ে দিয়ে তন্ময়ের নাম্বারে ফোন দিলাম। তন্ময় ফোন তুলছে না। এরপর মিনয়ের নাম্বারে ফোন দিলাম। মিনয় ফোন তুলেই বলল, কই ছিলি তুই? ফোনের পর ফোন দিচ্ছি তোকে। তোরা আমাকে হাসপাতালে রেখে কই পালালি বলতো? তো জামাই রোশন স্যার। এর মানে আমাদের ক্যারিয়ার ধ্বংসের পথে এখন। হুফ, এসব বাদ দে। তন্ময় কোথায়? ওর খেয়াল রাখিস যেন খারাপ কিছু না করে বসে। সারা মানুষ মানুষকে এতটা ভালোবাসে আর এতটা বিশ্বাস কিভাবে করতে পারে বলতো? ভেবেছিলাম তন্ময় নিজের কথা ভাবছে, কিন্তু না। তন্ময় বলছে, আমি জানি সোয়া আমাকে ভালোবাসে। আমি সোয়ার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, তীব্র ভালোবাসা, এক সমুদ্র সমান ভালোবাসা। সোয়া নিজের ইচ্ছে যায়নি ওখানে। সোয়া নিজের ক্ষতি করে ফেলবে। সারা যেন সোয়ার খেয়াল রাখে। তন্ময় কি করছে এখন? নদীর পাড়ে দাঁড়িয়ে আছে বুকে হাত বেঁধে, হয়তো তীব্র কষ্টগুলো বিশাল আকাশ আর বহমান স্রোতনাশিনী ওই দীর্ঘশ্বাসটুকু ভাগ করে নিচ্ছে। তন্ময়ের মুখে দিকে তাকানো যাচ্ছে না সারা। তন্ময়ের ব্যথিত হৃদয় হাহাকার করছে। শুধু টানা দীর্ঘশ্বাস নিচ্ছে আর বলছে, সোয়া মরে যাবে। সোয়ার কিছুই স্বাভাবিক লাগছে না মিনয়। সোয়াকে তো আমরা চিনি। ও কি ওই টাইপ মেয়ে নাকি যে ওশানের মতো ছেলেকে বিয়ে করবে? সোয়া, আমি সারাটা জীবন জেলে থাকবো বা ফাঁসি হোক, কোনো সমস্যা নেই আমার, কিন্তু আমি ওশানকে খুন করেই ফেলবো। সোয়ার লাইফটা নষ্ট করে ফেলছে, আর তোর সাথে যা করছে আমি ওই মাদার বোর্ডকে কী করবো গ্যারান্টি দিতে পারছি না। আর আমার তো এই বাসায় থেকে মনে হচ্ছে ফুতে ফেলে জেলে যাই। এই এক ওশানের জন্য আমাদের সবার জীবনটা কেমন বিশ্রী হয়ে গেল বল। ওর শাস্তির দরকার, বুঝলি, চরম শাস্তি। কিন্তু এর মাঝে সোয়া যদি নিজের ক্ষতি করে? সোয়ার মুখ ওর মা বাবা আর কোনো দিনও দেখবে না বলে দিয়েছে। ওর খোঁজ নিতে গিয়েছিলাম ওদের বাড়িতে। ওদের বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়েছে। কোনো মা বাবা চাইবে না একটা চরিত্রহীন ম্যারিড ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে হোক। জানিস সারা, কিছু একটা চলছিল। ওর মা বলল সোয়া নাকি গলায় দড়িও দিয়েছিল, কিন্তু কী কারণে দিয়েছিল সেটাও তারা জানেন না। হাজারবার প্রশ্ন করলেও কোনো উত্তর পায়নি ওর মা। সোয়া একবার শেয়ার করুক আমার সাথে, বাকিটা বুঝে নিচ্ছি। ফোন কেটে রুম জুড়ে পায়চারি করছি। রাত 12টা বাজে। চোখে ঘুম নেই। ওশান এতক্ষণ ওর মায়ের রুমেই ছিল। কি সলা পরামর্শ করে এলো কে জানি। ওশান রুমে আসতে সোয়া আর ওশানের কথোপকথন শোনা যাচ্ছে। আমাকে পুরোটা শুনতে হবে, কিন্তু কিভাবে শুনবো? ওদের কথা না শুনলে ক্লিয়ার হতে পারবো না ঘটনাটাতে কী হয়েছে। রুমের দরজা খুলে আস্তে করে ঘরের পিছন দিয়ে ওশানের রুমের পিছনে গেলাম। ওশানের ঘরের জানালার গ্লাস কিছুটা খোলা আছে। নিকোষ কালো অন্ধকার চারদিকে। বর্ডার ফেলে আমি জানালার নিচে বসে উকি দিলাম। সোয়া, তুমি কেন এমন ব্যবহার করছো? আমি কিন্তু জানি তুমি ইচ্ছাকৃতভাবে এমন ব্যবহার করছো। প্লিজ মাথাটা ঠান্ডা করো। মাথা কি ঠান্ডা করার কথা ওশান? আজ আর তোমার সাথে কথা বলবো না। ঘুম দাও, মাথা ঠান্ডা হোক, কাল সকালে আমরা ডিসকাস করব। বলে ওশান বিছানায় বসলো। আমার ঘুম পাচ্ছে ওশান, প্লিজ লিভ। ঘুমাও, আমি তোমার মাথা টিপি দেই। তুমি কি এখানে ঘুমাবে ওশান?
আর তুমি আমার মাথা টিপে দিবে মানে কি? তুমি কি ভুলে গিয়েছ যে আমাদের বিয়ে হয়নি? এই কথা বলে সোয়া ক্রোধান্বিত চেহারা নিয়ে জানালা এদিকে এসে দাঁড়ালো। ওশানও এগিয়ে এলে সোয়ার সামনে, এসেই বলল, না, ভুলিনি। কথাটা শুনেই আমার মাথার মধ্যে চক্কর মেরে উঠল। ওদের বিয়ে হয়নি? তাহলে ওভাবে এলো কেন? আমি দ্রুত ফোন ফ্লাইট মোডে দিয়ে ক্যামেরা অন করলাম। জানালার নিচে যে পাকা জায়গা আছে সেখানে ক্যামেরা রাখতেই ওদের দুজনের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। সোয়া আবারও বলল, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে কিছুই মনে নেই তোমার। আমার মাথা টিপে দিতে চাইছো, ঘুমানোর প্রস্তুতি তো এই করেই নিতে চাচ্ছ। আমি নিচে ঘুমাচ্ছি, বাইরে গেলে সারা সন্দেহ করবে। সারা আর কত তুমি সারার পিছনে লাগবে বলো তো? আমি তো এসেছি, তাই না? এখনও সারাকে নিয়ে তো আতঙ্ক তোমার গেল না? সারা অনেক বেশি ভয়ঙ্কর সোয়া। আমার জীবনে সারাকে আমি যত ভয় পাই, আমি কোনো ছেলেকেও তত ভয় পাই না। ওই হচ্ছে অঘটন, ওর দ্বারাই সব কিছুই সম্ভব। তোমার আতঙ্ক কমাতেই তো আমি চলেই এসেছি, তাই না? এসেছ। বাট সোয়া, আমি কিছু বলতে চাই, প্লিজ আমার কথা মাথা ঠান্ডা করে শোনো। কি শুনবো? এখনও কি কিছু বাকি রেখেছো শোনাতে? সোয়া প্লিজ, বলে যাও সব। আমি যা যা করেছি তোমাকে পাওয়ার জন্যই করেছি সব। জানি কাজগুলো খারাপ করেছি, তাও তো তোমাকে ভালোবেসে কাছে পাওয়ার জন্যই করেছি। আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু তোমাকে আমার জীবনে লাগবে বলেই এত কিছু করেছি। প্লিজ সোয়া, সব কিছু ভুলে এসো না। আমরা আগের মতো করে সুন্দরটা জীবন শুরু করি, একদম নতুন করে। বলবো কি করে বলবো আমি তোমাকে? আমি কি বলেছিলাম? আমাকে জাস্ট 10টা দিন টাইম দাও, জাস্ট 10টা দিন। তোমাকে আমি বললাম যে 10 দিনের আগে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্মার্ট কার্ড আমার বাবার কাছে, বাবা আমার দিকে নজর রাখছে। কোনো কাজী অফিসে গিয়ে কালেমা পড়া সম্ভব নয়। তুমি কি করলে ওশান? বিয়ে 10 দিন পরে হবে, তবুও আমাকে নিয়ে এসে তোমাদের বাড়িতে থাকতে হবে এবং আজই আসতে হবে। তোমার দেরি সহ্য হচ্ছে না। আমি নাকি 10 দিন অন্য প্ল্যান করে তন্ময়ের সাথে বেগে যাব। তুমি তন্ময়ের মেসে গাঁজায় আসক্ত কোনো নিজের পরিচিতকে উঠালে। আমাকে ক্রমাগত হুমকি দিয়ে গেলে তন্ময়ের বেডের নিচে ব্যাগে প্যান্টের পকেটে মাদক দ্রব্য রেখে তন্ময়কে গাঁজাখোর নেশাখোর প্রুভ করে ওর ফিউচার নষ্ট করে দিবে। পুলিশও নাকি তুমিই পাঠাবে। তন্ময়ের মেসে ছদ্মবেশে তোমার পরিচিত কে আছে সেটা কারোই জানা নেই। তন্ময়কে পুলিশে ধরলেও লাইফটা নষ্ট হয়ে যেত। এখানকার পুলিশদের সম্পর্কে আর কি বলবো, তারাও তো তাদের দায়িত্ব পালন করবে। একটা স্টুডেন্টের কাছে গাঁজা ইয়াবা পাওয়া গেলে সেটাকে যে সে আসক্ত নয় সেটা প্রুভ করতে করতে তার জীবন কেটে যাবে। আর তুমিও কি বললে? এসব শেষে তন্ময় জেল থেকে বের হলেও ওকে তুমি খুন করে দিবে। কেন তুমি তন্ময়ের পিছে লাগলে বলো? কি ক্ষতি করেছে ও তোমার? তন্ময় একটা ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে, অনেক বেশি আত্মসম্মান ওর, বাংলাদেশের গর্ব। একবার ওকে পুলিশ ধরলে সেটা নিয়ে নিউজ হয়ে গেলে তন্ময় সুইসাইড করতো। তুমি ঘুরে ফিরে তন্ময়ের পিছনেই কেন লাগলে এভাবে? সরি সোয়া এসবের জন্য। না হলে তুমি আমার কাছে আসতে রাজি হতে না। এরপর তুমি সারাকে নিয়ে হুমকি দিলে। তুমি ভালো করে জানো সারা আমার জীবনে কি। বললে তোমার ভাই সারাক্ষণ বাসায় থাকে না। তুমি তোমার মা জিনাত মিলে সারাকে বন্ধ করে রেখে আগুন চালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে। জাস্ট বলবে অ্যাক্সিডেন্ট। সারা আমার জীবনে কতটা জায়গা জুড়ে আছে তুমি জানো না। আমি এসবই তোমার জন্য করেছি, তোমাকে পেতে করেছি। আমাকে পেতে তুমি কি না করলে ওশান? আমাদের রিলেশনের সময়কার কিছু ছবি তুমি রেখে দিলে। রিলেশন থাকলে তো মানুষের কত রকম কথাই হয়ে থাকে। একদিন আবেগে তোমাকে জাস্ট একটা ছবি দিয়েছিলাম, ছবিটা অতটাও নোংরা ছিল না। তুমি কি করলে? সে ছবি রেখে অন্য খারাপ ছবির সাথে এডিট করে নেটে ভাইরাল করার হুমকি দিলে। আমি পাপ করেছিলাম, আমি সরল ছিলাম, তোমাকে ট্রাস্ট করেছিলাম। তোমার আর আমার কিস করা কিছু ছবি ছিল যেটা তুমি আমার অজান্তে ভিডিও করেছিলে এবং ছবি তুলেছিলে। আমি স্বীকার করছি এটা আমার পাপ ছিল। আমি আবেগে অনেক বড় ভুল করেছিলাম। তুমি ক্রমাগত হুমকি দিলে এসব আমার আত্মীয়দের মাঝে, পাড়া প্রতিবেশী তন্ময়ের গ্রামে এসব ছড়িয়ে দিবে। আমার বাবার সম্মান তুমি নষ্ট করবে, নেট দুনিয়া এসব ছড়িয়ে দিবে। সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা থাকবে পৃথিবীর কোনো মেয়ে যেন রিলেশনে থাকা অবস্থায় অন্তত এই ভুলটা না করে। কোনো ক্লোজ পিকচার, হাত ধরা, অন্তরঙ্গ হওয়া এসব কিছুই যেন না করে। কেননা যারা ভালোবাসে তাদের খারাপ উদ্দেশ্য থাকে না, তারা বিয়ের আগে এসব বলেই না। রিলেশনে থাকা অবস্থায় আবেগে মনে হয় যা করেছি ঠিক করেছি, আর মানুষটিকে চরম বিশ্বাস করে ফেলি আমরা। মনে হয় এই মানুষটা আমার সাথে প্রতারণা করতেই পারে না, কিন্তু পরে বোঝা যায় একটা ভুল জীবনকে কোথায় নিয়ে যায়। অন্তত আমাকে দেখে প্রতিটা মেয়ের শিক্ষা নেওয়া উচিত। কাউকে বিশ্বাস করা উচিত, তবে অন্ধবিশ্বাস করা উচিত নয়। তুমি এমনি এমনি এলে কি আমি এসব করতাম নাকি? তোমাকে ছাড়া আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম সোয়া, তাই তো এসব পথ অবলম্বন করেছিলাম।
আমাকে পেতে আর কি অপকর্ম করতে বাকি রাখলে তুমি? বাকি ছিল তোরই, তুমি তাকেও বাদ রাখোনি। ও না তোমার সন্তানের মা? তোমার সন্তান বড় হয়ে যখন শুনবে তুমি ওর মায়ের ঘনিষ্ঠ ভিডিও ধারণ করেছিলে, তখন কতটুকু সম্মান করবে তোমাকে? তুমি তোরির ভিডিও কেন করলে? এখন থেকে তো মেয়েরা তোমার মতো কুলাঙ্গারের জন্য নিজের স্বামীর সাথেও ঘনিষ্ঠ হতে ভয় পাবে। কি করব? আমার উপায় ছিল না। সারা যেদিন এই বাড়িতে এলো আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল। সারা এই বাড়িতে আসার পরে তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে। তাই আমি ওই টাইমেই ভেবে রেখেছিলাম তরিকে আমার ইউজ করা লাগতে পারে। ও বোকাশোকা মেয়ে ভিডিও করেছি কি না করেছি বুঝতে পারেনি। তোমার মুখে জাস্ট থুতো দিতে হয়। নিজের পেজ হাইড করে তরির পেজ খোলা রেখে সেই ভিডিও নেটে ভাইরাল করতে চাও। তরি একটা সহজ সরল মেয়ে, এসব ভিডিও দেখেও সহ্য করতে পারতো না, সাথে সাথে নিজেকে শেষ করে ফেলতো। তুমি আমাকে পাওয়ার জন্য কি না করলে? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে। আমার জন্য তরি আজ ডিভোর্সি। আমাকে পেতে তুমি তরিকে ডিভোর্স দিয়েছ। আজ নেট দুনিয়া তরির ভিডিও ভাইরাল হলে সেজন্য নাকি আমি দায়ী থাকবো? এমনিতে নিজের কাছে সবসময় নিজেকে অপরাধী মনে হয়। তরির কথা ভেবে প্রায় রাতেই এক অজানা ব্যথায় বুকটা ছিনছিন করে। জেনে করি আর না জেনেই করি, তরির সংসার ভাঙার কারণ তো আমি। মেয়েটার সামনে ভয়ে মাপ চাইতেও যাইনি আমি। সে মুখ আর সাহস কোনোটাই আমার নেই। আমার জন্য ওর সম্মান তুমি নিলামে উঠাবে? আমি কি মরলেও শান্তি পাবো? তুমি ভেবো না আমার ছবির জন্য আমি ভয়ে এখানে এসেছি। তুমি আমার প্রতিটা প্রিয় মানুষের ক্ষতি করার হুমকি দিয়েছ। তন্ময়, তরি, সারা, এদের নিরাপত্তার জন্য আমি এখানে এসেছি। তুমি এত নিচু মানসিকতার মানুষ যে অগ্রিম হুঁশিয়ারি দিয়ে দিলে তোমাকে পুলিশ অ্যারেস্ট করলেও সাথে সাথে সব ভাইরাল হবে। এমনকি তন্ময়কেও পুলিশ ধরবে। তোমার বিশ্বস্ত কারো কাছে পেন ড্রাইভ রেখে দিয়েছ। তোমাকে পুলিশ ধরেছে তার কানে গেড়ে আড়ালে বলে সব ভাইরাল করবে। এসব কি আমি সুইসাইড করার সিদ্ধান্ত নিলেও তরি আর তন্ময় মাপ পাবে না। ছি ওশান, তুমি আমার মরার পথও বন্ধ করে দিয়েছ। এসব থেকে বাঁচতে তোমার মায়ের হেল্প চাইলাম। তোমার মা উল্টো তোমাকেই সাপোর্ট করলেন, বললেন আমি যেন তোমার সাথে চলে আসি। সোয়া, তুমি তো জানোই এসব আমি তোমাকে পেতেই করেছি। এসব কিছুর জন্য সরি, রিয়েলি সরি। প্লিজ ভুলে যাও সব কিছু। বলবো? কি বলবো? আমি সব কিছু ডিলিট করে দিব সোয়া। তোমাকে কখনো আমি কোনো কষ্ট দিব না। অতীত ভুলে আমরা একটা নতুন জীবন শুরু করি। তুমি এখন এই ঘর ছেড়ে বেরিয়ে যাও ওশান, নাকি এখানে শরীরে তৃপ্তি মেটাতে এসেছ? এসব যদি ভুলেও ভেবে থাকো তাহলে এ বাড়িতে আমার লাশ জ্বলবে। সারা তোমাকে ছাড়বে না তখন। তুমি আসতে বলেছ আমার জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে প্রিয় মানুষগুলোর কাছে ঘৃণার পাত্রী হয়ে এখানে এসেছি। দয়া করে তন্ময় আর সারার কোনো ক্ষতি করো না। আর তোরের ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ ওশান, প্লিজ। আমি সব ডিলিট করে দিব, তুমি ভেবো না। ওকে, নাও গো প্লিজ। একা থাকতে দাও আমাকে। আচ্ছা তুমি একা থাকো, মাথা ঠান্ডা করো প্লিজ। ওশান রুম ছেড়ে বেরিয়ে গেল। সোয়া রুমের দরজা লাগিয়ে ওয়ালে হেলান দিয়ে বসে হাউমাউ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতেই বলল, তোকে ছাড়া ভীষণ কষ্ট হচ্ছে তন্ময়। আমি জানি তুই ভালো নেই, আমিও ভালো নেই। একটা খারাপ মানুষ আমাদের জীবনের সব সুখ শান্তি শেষ করে দিয়েছে তন্ময়। আমি এই পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। সব কিছুর জন্য আমি দায়ী। আমি ওশানের থেকে 10 দিন সময় নিয়েছি। তোরির ভিডিও ডিলিট করতে পারলে এই পৃথিবী থেকে বিদায় নিব। সোয়ার ওই করুণ কান্নায় আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার শুধু মনে হচ্ছে এক্ষুনি আমি সোয়াকে এখান থেকে বের করি। প্রতিটা সেকেন্ড সোয়ার জন্য মৃত্যু যন্ত্রণার সমান। ওদিকে তন্ময়ে প্রতিটা সেকেন্ড অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে। ভালোবাসায় এমন কি আছে? কেউ কাউকে হারিয়ে দম বন্ধে কষ্টে চটপট করছে, কেউ কাউকে বাঁচাতে নিজের জীবনের সব থেকে নিকৃষ্ট সিদ্ধান্ত নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। একজন আরেকজনের কষ্ট অনুভব করতে পারে না, তাই সোয়া তন্ময়ের কষ্টটাও কেউ অনুভব করতে পারবে না। আমার এক্ষুনি সোয়াকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, পৃথিবীতে আমি অনেক ভাগ্যবতী যে তোদের মতো এমন বন্ধু পেয়েছি। সোয়া, তুই সবার থেকে আলাদা। সবাই তোকে ভুল বুঝছে, খারাপ ভাবছে, অথচ তোর মতো করে কেউ কাউকে ভালোবাসতে পারবে না। কেউ কারো কথা এইভাবে ভাবতে পারবে না। না জেনে ওশানের সাথে রিলেশনে গিয়ে তোরির সাথে হওয়া অন্যায়ের জন্য তুই কত গিল্টি ফিল করিস। এই যে তুই রেগুলার আমার কাছে তোরির খবর নিস, রোজ অশান্তিতে পড়িস, এটা তো কেউ জানেই না। তোরির প্রতি যে তোর এত মায়া এটা কারো জানাই হলো না। অথচ আমাদের সমাজে আমরা বেশিরভাগই ভিন্ন জিনিস দেখি। এক মেয়ের সংসার ভাঙার কারণ ঠিকই অন্য মেয়েই হয়। তুই তো না জেনে সব করেছিস। অথচ প্রায় মেয়েরা বউ বাচ্চা আছে জেনেও একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়ায়। আগের বউকে তাড়িয়ে নিজে ঘর বাঁধার চেষ্টা করে। তোকে দেখেও অন্তত শেখা উচিত মানুষের।
পৃথিবীতে লাখ লাখ তরী আছে যারা ভুক্তভোগী, তাদের পাশে কেউ নেই। স্বামীরা পরনারীতে আসক্ত। কোনো মেয়ে যদি এসব ছেলেদের পাত্তা না দিত, তাহলে এরা বাধ্য হয়ে নিজের ঘর সংসারে মনোযোগী হতো। খুব ইচ্ছে করে এসব মানুষের বিরুদ্ধে কঠিন কোনো আইন প্রয়োগ করতে, খুব খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে। এসব মানুষদেরকে আমি সহ্য করতে পারি না। বেশ কিছুক্ষণ পর আমি চোখের পানি মুছে নিজেদের রুমে প্রবেশ করলাম। ওশান অন্য রুমে গিয়ে শুয়ে পড়েছে। রুমের দরজা লাগিয়ে লাইট অন করলাম। ফোনটা বিছানায় ফেলে রোশন স্যারের পায়ে বরাবর বসলাম ফ্লোরে। ওনার পায়ের উপর মাথা রেখেই আমি কাঁদছি। উনি গভীর ঘুমে আচ্ছন্ন। ওনার পায়ের উপর মাথা রেখে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর উনি পা নাড়ালেন। হঠাৎই জেগে উঠলেন। বালিশ থেকে মাথা তুলতে গিয়ে ব্যথায় কাঁকিয়ে উঠলেন আর তন্দ্রাচ্ছন্ন কণ্ঠে বললেন, সারা, তুমি ওখানে কেন? আমি এলোমেলো চুল আর পোলা চোখে ওনার দিকে তাকালাম। চোখ বেয়ে পানি পড়ছে, ঠোঁট দুটো কাঁপছে। উনি হঠাৎই ঘুম থেকে উঠে কিছু বুঝে উঠতে পারলেন না। ব্যথা কুকিয়ে কোনো মতো উঠে বসলেন। বেশ সন্দিহানভাবে আমাকে কাছে টেনে নিয়ে বললেন, ঘুমিয়ে পড়েছিলাম বলে মন খারাপ করেছ? কি ওষুধ যে খেয়েছিলাম, দু চোখের পাতা খুলেই রাখতে পারিনি। স্যালাইন, ব্যথার ওষুধ, ঘুমের ওষুধ আর ক্লান্তি সব কিছু মিলিয়ে আমি অচেতন হয়ে গিয়েছিলাম। এসব নিয়ে না। তাহলে এমন অবস্থা কেন তোমার? কেউ কি কিছু বলেছে তোমাকে? না। তাহলে কি হয়েছে তোমার? প্লিজ বলো। ওশান। ওশান? ওশান কি বলেছে তোমাকে? ও যদি তোমাকে কিছু বলে, আজ কিন্তু আর কোনো ক্ষমা পাবে না। ওশান বিয়ে করেছে, জানেন না? করুক। ওর বিয়ে ভালো মন্দ কোনো কিছুতেই আর কিছু যায় আসে না আমার। আমার ভাই যে বেয়াদব আর চরিত্রহীন হবে, সেটা আমার কল্পনাতেও ছিল না। তোরে যাওয়ার পর দেখেছ আমি ওর সাথে আর কোনো কথা বলেছি বা আম্মার সাথে ভালো করে কোনো কথা বলেছি? আম্মা তো নিজের মা, মায়ের বিচার তো করা যায় না। অনেক বুঝিয়েছি, আমার কথা শুনিনি, তাই ছেড়ে দিয়েছি। আর ওশান আমার কাছে ঘৃণিত ব্যক্তি। ওর থেকে ওকে আমি মন থেকে মুছে দিয়েছি, তাই ওর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ধমকে মাথায় হাত দিয়ে বহুভাবে বুঝিয়েছি। আমার কথা যখন মানেনি, তখনও আমার মন থেকেই উঠে গেছে। যে একবার আমার মন থেকে উঠে যায়, আমি ফিরেও তাকানে তার দিকে। তুমি মাথা ঘামিও না। আমরা বাসা নিয়েছি, বুঝলে? কলেজের পাশে বাসা নিয়েছি। কালকেই চলে যাব। এই নোংরা পরিবেশে আর একটা সেকেন্ডও থাকবো না। আজও বিকেলে চলে যেতাম, কিন্তু কপাল খারাপ, আমি অসুস্থতায় থেকে যেতে হচ্ছে। সোয়া আছে না আমার বেস্টি? আছে তো। ওই যে অনেক সুন্দর দেখতে মেয়েটা, তাই না? ওশান ওকে নিয়ে এসেছে। ওকে নিয়ে এসেছে মানে? ওই যে বিয়ের কথা বলছে না, ওটা বিয়ে না। কী সব বলছো এসব? আপনাকে আমি আগে বলিনি। ওশান সোয়ার সাথে রিলেশন করত, কিন্তু সোয়া জানতো না যে ও বিবাহিত। কিন্তু যখন জেনেছিল, সোয়ার কোনো কথা বলেনি। কিন্তু ওশান সোয়াকে বিভিন্ন ব্ল্যাকমেইল করে নিয়ে এসেছে, বিয়ে ছাড়াই নিয়ে এসেছে। তুমি আমাকে আগে বলবে না সোয়ার ব্যাপারটা? আমাকে যদি আগে বলতে, আমি তাহলে অনেক আগে এই ব্যাপারটার বিরুদ্ধে স্টেপ নিতাম। ওশানকে পুলিশ দিয়ে ওয়ার্নিং দিয়ে রাখতাম। এসব করার সাহস আর সুযোগ কোনোটাই ও আর পেত না। আপনি প্লিজ কিছু একটা করুন, আমার কাছে প্রমাণও আছে। কই দেখি, দাও তো। বিছানা থেকে ফোনটা নিয়ে ভিডিওটা প্লে করলাম। প্রায় আধা ঘন্টার ভিডিও। উনি ভিডিওটা দেখা শেষ করে উদ্বিগ্ন হয়ে আমার দুগালে হাত রেখে বললেন, ওরা তোমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল? ওনার চোখে মুখে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। এই যে এত এত ঘটনার মাঝে আমাকে মারার ঘটনাটুকুতে উনি যেন ভীষণ আহত হয়েছেন। চোখ দুটো রাগে ছুটে যাচ্ছে, আগ্নেয়গিরির মতো জ্বলছে। রাগে কাঁপছেন উনি। ওনার চোখে যে আগুন, এখনই ভস্ম করে দিবেন যেন সব কিছু, তছনছ করে দিবেন সব। ওনার গায়ে হাত দিয়ে বললাম, দেখেছেন জোয়ার সাথে কী করেছে? উনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, আমার ফোনটা দাও। ওনাকে ফোনটা দিলাম। উনি কোথায় কোথায় যেন ফোন করলেন। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি ওনাকে। উনি কতটা সিরিয়াস হয়ে গিয়েছেন। ফোনে কথা শেষ করে প্লে স্টোর থেকে ভিডিও কাটার অ্যাপ ডাউনলোড করে ভিডিও ছোট করে কোথায় যেন পাঠালেন। এভাবে কেটে গেল অনেক সময়। ঘড়িতে সময় তখন রাত ৩টে। ঘরের পিছন দিয়ে শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে। জুতোর নিচে শুকনো পাতা পড়লে যে শব্দ হয়, অমন শব্দ। আমি ঘরের দরজা খুলে দেখি সিম্পল পোশাক পরা একজন লোক উঠানে এসে দাঁড়ালো। লোকটা এসে ওনাকে ফোন দিল। উনি আমাকে বললেন, গেটটা খুলে দাও।
ঘরের গেট খুলে দিতেই লোকটা সোজা ঘরে প্রবেশ করে আমাকে বলল, আপনি কে? জি আমি। ভয় পাবেন না, আমরা পুলিশের লোক। ও, আমার স্বামী ফোন দিয়েছিলেন। ঘরটা কোন দিকে? আমি আঙ্গুলের ইশারায় ওশানের ঘর দেখিয়ে দিলাম। লোকটা গিয়ে ওশানের ঘরে ক্রমাগত লাথি মারা শুরু করলো। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কাধাক্কির ফলে সোয়াও রুমের দরজা খুলল। শ্বশুরের ঘুমও ভেঙে গেল, সাথে শাশুড়িরও। ওনারা দুজনেই বেরিয়ে এলেন। ওশান রুম থেকে চিৎকার দিয়ে বলল, এই কে? লোকটা বাবাকে বলল, আপনি কি হন? বাবা, আপনি কথা বলুন আর আপনার ছেলেকে বাহিরে আসতে বলুন। বাবা বললেন, দরজা খোলো ওশান। কেন, কি হয়েছে? তোমার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে। ওশান হয়তো কিছু বুঝে উঠতে পারল না। গুম গুম চোখে দরজা খুলতে অফিসার ওর মাথায় চুলের মুঠি ধরে চোখে মুখে ক্রমাগত ঘুষি মেরে যাচ্ছে। ওশান হঠাৎ কিছুই বুঝতে পারল না। ওশান নিজের আত্মরক্ষার চেষ্টা করতেই বাহির থেকে আরও 10 থেকে 15 জন পুলিশ তরতর করে ভিতরে প্রবেশ করলো। সাথে 6 জন মহিলাও আছে। ওশানের চুল ধরে ওয়ালের সাথে কয়েক ঘা মেরে ক্রমাগত লাথি আর ঘুষি দিয়েই যাচ্ছে। পুলিশের হাতের মারে কি কোনো কমতি থাকে? শাশুড়ি এগিয়ে গিয়ে বললেন, আপনারা মারছেন কেন? কি হন আপনারা? পরিচয় কি? ওর আম্মা আমি। অফিসার মহিলাদের দিকে তাকিয়ে বললেন, এই বেয়াদব মহিলাকে আগে গাড়িতে তোলো। যেমন বজ্জাত মহিলা তেমনি পয়তা দিয়েছে। একই গর্বে একজন বিসিএস ক্যাডার আর একজন অপকর্মের রাজা। মহিলা পুলিশের শাশুড়িকে হ্যান্ডকাপ লাগিয়ে টানতে টানতে নিয়ে গেল। শাশুড়ি এদিক ওদিক তাকিয়ে বলছেন, স্যার আমি কিছু করিনি। মহিলা পুলিশ বলল, লাল করে কিছুদিন থাকলে টের পাবি বুড়ি। অফিসার ওশানের অন্ডকোষ বরাবর লাথি মেরেই বলল, তোর বিচি পাটায় ফেলবো সোরের বাচ্চা। বল ভিডিও কোথায়? ওশান ব্যথায় চিৎকার দিয়ে বলল, কিসের ভিডিও? রোশন স্যার খুব কষ্টে এদিকে এগিয়ে এসে বললেন, ভালোভাবে রিমান্ডে ঝোলান, বুঝে যাবে কিসের ভিডিও। ওকে রিমান্ড সহ যাবতীয় শাস্তি দিতে যা করতে হয় আমি করব। আপনারা শুধু ব্যবস্থা করুন, সব প্রুফ তো আপনাদের কাছেই আছে। আইন নিজ হাতে তুলে অন্যায় করতে চাই না বলে আপনাদের হাতে তুলে দিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই। কেউ কখনো মা ভাইকে আইনের হাতে তুলে দিতে রাজি হয় না। আপনি যা করলেন সত্যি প্রশংসনীয়। এসব অপরাধীদের খুঁজে পাওয়া যায় না, কারণ মেয়েরা ভয়ে এদের নামে মামলা করতে রাজি হয় না। কিভাবে রাজি হবে? এমন সমস্যায় পড়া কোনো মেয়ে যদি তার ফ্যামিলিতে ঘটনাটি জানায়, তাহলে ফ্যামিলির লোক সবার আগে বলবে, তুমি গিয়েছিলে কেন? এসব অপকর্ম না করলে তো আজ সমস্যায় পড়তে না। সমাজ পরিবার কেউ আইনের সহায়তা নিতে দেয় না, কারণ লোক জানাজানি হবে। আমাদের সমাজের সম্মানটাই মেন। সম্মান নষ্ট হবে, ফ্যামিলির মানুষ এসব বিষয়ে আরও মেয়েদেরকে হুমকি দেয় যাতে এসব কথা দোকান না করে। মানুষ সিসি করবে এই ভয়ে। মেয়েটিকে সমস্যা থেকে রক্ষা করার পরিবর্তে আরও তাকে নানা ধরনের প্রশ্ন করা হয়। ভুল তো সে করেই ফেলেছে, সে ভুল কেন করলো এটা নিয়ে প্রেশার দেওয়া হয়। তাই আমাদের সমাজে বহু মেয়ে আছে এসব সমস্যায় আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এসব থেকে বেরোতে না বেরোতেই অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। মেয়েগুলোকে বলি, এরা এত বোকা কেন? কেন যে এসব ছেলেদের পাল্লায় পড়ে? ছেলেরা এসব প্রস্তাব দিলে ডাইরেক্ট জুতা মারা উচিত। মেয়েদের মন নরম, ভীষণ আবেগী হয় এরা। অফিসার ওশানকে আবারও চুল ধরে কয়েক ঘা মেরে বলল, মেয়েদের ব্ল্যাকমেল করার শাস্তি জানিস? আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। তাহলে তোর বাড়ির মেয়েটিকে আমি বিয়ে করেছি। প্রুফ দে বিয়ের। কাছে নেই। কোন কাজে বিয়ে পড়িয়েছে? বিশ্বাস না হলে ওর কাছে শুনুন। ওর কাছে কি শুনবো? মেয়েটু বিতু ভয় পেয়েছে। যেভাবে মেয়েটিকে ব্ল্যাকমেল করেছিস, যে কোনো মেয়ে ভয় পাবে। ওর কাছে তো শুনবই, তার আগে ভিডিওটা ডিলিট কর। কোথায় রেখেছিস আর কার কার কাছে রেখেছিস, কে কে জড়িত? কোনো ভিডিও নেই। তোর জন্য সব ব্যবস্থা করে এসেছি এখানে। তুই কেন তোর বাপ দিবি ভিডিও? অফিসার আরেকজন পুলিশকে বলল, গাড়িতে বড় ফ্লাক্স রাখা আছে, ওগুলো নিয়ে আসো। আমি সোয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বেবি আই লাভ ইউ। কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু ভাইরাল হবে না। জাস্ট সত্যটা পুলিশকে বলে দে, কোনো ভয় পাবি না। বোকা মেয়ে, কেউ এসবে ভয় পায় নাকি? সো আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, আমি হুট করে কিছু করার সাহস পাচ্ছিলাম না। শুধু ভাবছিলাম এসব ভাইরাল হলে বাবা মানুষের মুখে মুখ দেখাবে কি করে। আমার বাবা এসব দেখলে সুইসাইড করতো সারা। বাবার কথা ভেবে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। কিন্তু তুই কিভাবে এসব জানলি? আমার সন্দেহ হচ্ছিল কিছু একটা গরমিল আছে, তাই আমি সারাক্ষণ ওত পেতেছিলাম কখন তুই আর ওশান কথা বলবি। আমি জানতাম কিছু না কিছু সত্য বের হবেই। আমাকে চরিত্রহীন মনে হচ্ছে তাই না? একদম এসব কথা তুলবি না, কিন্তু অতীত নিয়ে কোনো কথা তুলবি না। আমি জানি সারা, আমাকে দেখলে তোদের মনে হবে আমার চরিত্র ভালো নয়। এসব কারো মনে হবে না। তন্ময়ের কথা কেন ভাবলি না তুই? একবার ভাবলি না তুই এখানে চলে এলে তন্ময় মরে যাবে? আমি তন্ময়ের সাথে গেলে ওশান এসব ভাইরাল করলে তন্ময় আমাকে আর ভালোবাসতো না। ওর চোখে আমার জন্য ভালোবাসার সম্মান কিছুই থাকতো না। তাহলে তুই এখানে সংসার করতেই?
10 দিনের সময় নিয়েছিলাম শুধু ভিডিও ডিলিট করিয়ে নিজেই পরপারে যাওয়ার জন্য। খুব মার খাবি কিন্তু তুই, খুব মারতে ইচ্ছে করছে তোকে। কিছুই ভালো লাগে না আমার, সারাক্ষণ নিজেকে পাপী মনে হয়। তোর জীবন নষ্ট হওয়ার জন্য নিজেকে দায়ী মনে হয়। বিষণ্ণ লাগে সব কিছু। সব ঠিক হয়ে যাবে। এরই মাঝে গাড়ি থেকে গরম পানি আর মরিচের গুঁড়া আনা হলো। ওশানকে শুইয়ে নাকে মুখে ঢালা হলো। ওশান চেঁচিয়ে সব ভিডিও ক্লিপ কোথায় আছে বলে দেয়। রোশান স্যার নিজে দাঁড়িয়ে থেকে সব ডিলিট করালেন। পুলিশ ওশানকে নিয়ে থানায় নিয়ে গেল। বাবা বললেন, যেমন কর্ম তেমন ফল। এত ঝামেলার মাঝে সোয়া খেয়ালই করেনি রোশান স্যারই আমার জামাই। সোয়া এবার রোশান স্যারকে দেখে আমার পিছনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। রোশান স্যার আমাকে বললেন, ওকে নিয়ে রুমে চলো, ওর উপর দিয়ে অনেক জ্বর গেছে। সোয়া লজ্জায় মাথা তুলতে পারছে না। বাবা ওনারা এক হাত ধরে আস্তে করে রুমে নিয়ে এলেন। আমি সোয়াকে ধরে রুমে গেলাম। আমি ফোন দিয়ে মিনয়কে সব ঘটনা খুলে বললাম। মিনয় ফোন কানে রেখে লাফিয়ে উঠে তন্ময়কে ডাকলো। নিমিষে দিয়ে আসা তুফান থেমে কেমন আনন্দ প্রসারিত হলো চারদিকে। বাবা রোশান স্যার কিছুক্ষণ কথা বলার পর বাবা তার রুমে চলে গেলেন। সোয়া চুপটি মেরে বসে রইল। ওর বাবা অনেক জেদি, কিছুতেই এখন আর ওকে বাড়ি ঢুকতে দিবে না। এই মুহূর্তে বাড়িতে যাওয়াটা খুব সম্ভব নয়। রোশান স্যার সোয়ার দিকে তাকিয়ে বললেন, আমাকে দেখে তুমি সংকোচ বোধ করো না, ভয় পেও না, বড় ভাইয়ের মতো ভাবতে পারো। যা হয়েছে এসব মাথা থেকে জেরে ফেলে দাও। কোনো কিছুই আমাদের জীবনে চিরস্থায়ী নয়। দুঃখ খারাপ সময় কোনোটাই নয়, সব কিছুই পরিবর্তনশীল। আমার ভাইয়ের জন্য তোমার এই অবস্থায় এর দায়বদ্ধতা আমারও আছে। তোমার ভালোর জন্য আমি সব করব। সোয়াবার চোখ তুলে ওনার দিকে তাকালো। আমি ওনাকে তন্ময় আর সোয়ার বিষয়টা খুলে বললাম। তন্ময় ওনার খুবই প্রিয় একজন ছাত্র। উনি সবটা শুনে বললেন, নিঃসন্দেহে তন্ময়ের মতো একটা ছেলেকে বিয়ে করা যায়, কিন্তু মুশকিল হচ্ছে ছাত্র জীবন। দুজনই স্টুডেন্ট, কিভাবে পারবে সব কিছু সামলাতে? পারবে, আপনি ব্যবস্থা করুন। আমি তো অসুস্থ, এখন তো কোথাও যাওয়াও মুশকিল। ওদের ফোন করো, ওদের দিয়ে কাজ করাবো। বাসা নিয়েছি আলাদা, সকাল 5টায় গাড়ি আসবে, জিনিসগুলো তুলতে হবে। ওরা আবার নতুন বাসায় সব জিনিস সাজিয়ে দিবে। তারপর তন্ময় আর সোয়ার বিয়ে হবে। ওরা জীবনেও আপনার সামনে আসবে না। আপনাকে ওরা ভয় পায়। ভয় তো আমি ওদেরকে পাই। ওরা যেসব বলে, আসতে বলো। যতই হোক আইনে ওদের দুলাভাই আমি। আর কতদিন আড়ালে থাকবো বলো? কি, নিজেকে দুলাভাই দাবি করছেন? ভাবা যায় আপনার মতো মানুষ নিজেকে দুলাভাই দাবি করে? সত্য তো অস্বীকার করা যায় না বলো। এটা তো সত্যি, তুমি আমার বউ আর ওরা আমার শালাশালি। মিনয়কে ফোন দিয়ে বললাম, কাল ভোর 5টায় রোশান স্যার মানে আমার শ্বশুর বাড়ির সামনে হাজির হবি। মিনয় এক বাক্যেই বলে দিল, সোয়ার বিষয়ে আর কি ঝটকা খাইছি। তুই যে ঝটকা দিলি না, শেষমেশ কিনা রোশান স্যার তো জামাই না, মানে আমাদের এইভাবে ফাঁসাতে বিবিকে বাঁধলো না তোর? কোন জন্মের শত্রু ছিল? দীপ্ত বলতেছে, আমার আর লেখাপড়াই করব না। তুই কিভাবে আমাদের সাথে এই অন্যায়টা করলি সারা? এরই মাঝে রোশান স্যার আমার কান থেকে ফোনটা নিয়ে বললেন, কাল তোমাদের দুজন ক্লোজ ফ্রেন্ডের বিয়ে, সো অনেক কাজ বাকি, ভোরে হাজির হয়ে যেও। তোমাদের এতদিনের বিচার কাল হবে। রাত 4:30 বাজে। চারদিক অন্ধকারাচ্ছন্ন। মাইকে আজানে ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণ পরে অন্ধকার কেটে চারদিকে ফর্সা হয়ে যাবে। সোয়ার আমি দুজনে নামাজ পড়ে নিজের জিনিস গুছাতে শুরু করলাম। উনি অসুস্থ, তাই ঘুমাচ্ছেন। ওনাকে আর ডাকাডাকি করলাম না। ব্যাগ গোছানো শেষ হতেই উনি জেগে গেলেন, কিন্তু সমস্ত শরীর মাথা ব্যথা হওয়ায় উনি মাথাই তুলতে পারছেন না। আমার কোমরে ওড়না বাঁধা, বেশ পরিশ্রমী দেখাচ্ছে আমাকে। উনি আমার দিকে তাকিয়ে আমাকে আস্তে করে ডাকলেন, সারা। উনি আমাকে ডাকতে সোয়া রুম থেকে বাইরে গিয়ে দাঁড়ালো। ওনার ডাক শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, আজও এত সকালে ঘুম ভেঙে গেল আপনার? ও পারছে কি, দৌড়াতে যাবেন না? আজ পারবো না বলে মজা করছো? বুঝেছি, আমি বুড়ো হয়ে গেলে তুমি এমনটি করবে, আমাকে নিয়ে হাসি মশকরা করবে। আপনি বুড়ো হয়ে যাচ্ছেন বুঝি? হিসাব মতো তোমার আগেই তো বুড়ো হব। তোমার থেকে বয়সে বেশ বড় আমি। মেয়ে মানুষ একটা বাচ্চা হওয়ার পরেই মোটা হয়ে যায়, বুড়ো হয়ে যায়। আর পুরুষ মানুষ দিন দিন আরও ইয়ং হয়ে যায়। আমার একটা বাচ্চা হলে দেখবেন আমি তরতর করে বুড়ি হয়ে যাচ্ছি। বাচ্চা, এটুকু বলে উনি কেমন একটা দুষ্ট হাসি দিলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে ওনার অনেক কিছুই বাবা হয়ে গিয়েছে। নিজেও কেমন লজ্জা পেলাম। মাঝে মাঝে যে কি বলে ফেলি নিজেও বুঝি না। এজন্যই বলি, সারা কম কথা বলবি, বেশি বলতে গিয়ে বারবার ফেসে যাস। আঙ্গুল নাকে ঘষে বললাম, রাতে তো কিছু খাননি, কিছু খাবেন এখন? বানিয়ে আনি? আগে আমাকে ধরে ওঠাও। অজু করব, নামাজ পড়তে পারবেন? চেয়ারে বসেই পড়ব। আচ্ছা চলুন। উনি কোনো মতে আমার কাঁধে ভর দিয়ে উঠলেন। ওয়াশরুমে নিয়ে গেলাম। অজু করে রুমে এসে চেয়ারে বসে নামাজ পড়ে নিলেন। নামাজ শেষ করেই বললেন, ওরা এসেছে?
এখনও ফোন দেয়নি তো। ওদের মতলব ভালো মনে হচ্ছে না। আসবে তো? না না, আসবে, দাঁড়ান ফোন দিচ্ছি। তন্ময়কে ফোন দিয়ে বললাম, কিরে তন্ময়, ঈদ মোবারক। তন্ময় বেশ অবাক হয়েই বলল, আজকে ঈদ? আজ তন্ময়ের আকাশে চাঁদ দেখা গিয়েছে, তাই আজ ঈদ শুধু তন্ময়ের। আচ্ছা বুঝলাম। কি বুঝলি বল? বুঝলাম সারা আজ চাঁদ দেখেছে তন্ময়ের আকাশে, তাই আজকে ঈদ। শুন তন্ময়, ফুলসজ্জা সম্পর্কে ভালো আইডিয়া আছে তোর? আইডিয়া লাগে বুঝি? আইডিয়া না থাকলে ফেসে যাবে আমার মতো। ফুলসজ্জা অন্য সজ্জা হয়ে যাবে। আচ্ছা ফুল খাট দিয়ে সাজিয়ে দিস, সেই খাটে ঘুমাবো, হয়ে যাবে ফুলসজ্জা। শুধুই ঘুমাবি? তাহলে আর কি করতে হয়? বুঝলাম না তো। আমার এসব কথা শুনে রোশন স্যার ব্রোকুসকে তাকিয়ে আছেন আমার দিকে। বিড়বিড় করে বললেন, এই কয়টা কথা বলার সুযোগ পেলে হয়, দুনিয়ায় এফোর ওপর হয়ে গেলেও কোনো হুঁশ থাকে না। আমি ওনার বিড়বিড় শুনে বললাম, কি ব্যাপার, আপনার মুখে বিরক্তি ছাপ কেন? আপনাকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? ওরা এসেছে কিনা সেটা জিজ্ঞেস করতে ভুলে যাবে তুমি। যে কাজে ফোন দিয়েছ আগে সেটা জিজ্ঞেস করো। ওনার দিক থেকে চোখ সরিয়ে আবারও কথা বলায় আমি মনোযোগী হয়ে বললাম, বুঝাবুঝি পরে হবে, আগে বল তোরা এসেছিস? সাইড থেকে দীপ জোরে বলে উঠল, এই মিনয়, তন্ময় নাকি খালি ঘুমোবে। ও ঘুমালে ওর বউকে চুমু দিবে কেডা? দেখ, সারাও কিন্তু তাই বলছে। ও ঘুমালে মনে হয় মশা চুমু দিব ওর বউকে। বুঝলি দীপ, আমি তন্ময়ের মতো অত ভদ্র না। বাসর ঘরে ঢুকবো জাস্ট দরজা লাগাতে যেটুকু দেরি, ব্যাস। ভাই আমিও। তন্ময় বলল, আসছি, বাট মিনয় আর দীপ কী করছে দেখে যা। এরা অসভ্য কথাবার্তা বলছে। আমি আসতেছি, ওয়েট কর। আমি ফোন রেখে রাস্তায় গেলাম। রাস্তায় গিয়ে দেখি তন্ময় রাস্তার পাশে লম্বা তাল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সকালের মৃদু বাতাসে ওর সামনের সিল্কি চুলগুলো উঠছে। গায়ে বাদামি কালারের রং হাতা শার্ট, শার্টের হাতা গোটানো, হাতে ঘড়ি, পরনে একটা ব্লু জিন্স। তন্ময়ের পরনে সব কিছুই কম দামি। 200 টাকার শার্ট, উপরে গেলে 400-500 টাকার প্যান্ট পরে তন্ময়। অথচ দেখে মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকুমার দাঁড়িয়ে আছে। পরনে কয়েক লাখ টাকার পোশাক। তন্ময় সৃষ্টিকর্তার নিখুঁত হাতের সৃষ্টি। এত বেশি সুদর্শন পুরুষ দ্বিতীয়টা দেখা যায় না। যাই পরুক না কেন সেই পোশাকে খুবই মানায় ওকে। দেখে মনে হয় কোনো ব্র্যান্ডেড পোশাক। আমাকে এগিয়ে আসতে দেখেই তন্ময় বলল, ওদেরকে ভিতরে যেতে বল। আমি দেখি দীপ মিনয়কে ধাক্কা দিচ্ছে বাড়িতে ঢোকার জন্য, আর মিনয় দীপকে ধাক্কা দিচ্ছে। ওদের ধাক্কাধাক্কি চলছে। মিনয় বলল, তন্ময় তুই আর দীপ আগে যা, আমি পরে আসছি। দীপ বলল, কি? আমি? ইম্পসিবল ইয়ার, আমি রোশন সিদ্দিকের সামনে যাব? জিন্দিগিতেও না। আমি মরে গেলেও যাব না। মিনয় বলল, আরে ভাই খেয়ে ফেলবে নাকি? এত ইয়ে করার কি আছে? আচ্ছা তুই যাচ্ছিস না কেন? তুই যা, তোকেও তো খেয়ে ফেলবে না তাই না? আমি যাব? আমি ওনাকে আবাল পর্যন্ত বলেছি, বুঝতে পারছিস? ওইসব সমস্যার জন্য ডাক্তারও দেখাতে বলেছি, পর্যন্ত পাঠিয়েছি। আর আমি আমি কি বলেছি? তোর সাথে তো আমিও ছিলাম। কিছুতেই যাব না, তন্ময় একা যাক। তন্ময় বলল, তোরা না গেলে আমিও যাচ্ছি না। আমি গালে হাত দিয়ে একবার তন্ময়, একবার মৃণয়, আর একবার দীপের দিকে তাকাচ্ছি। ওদের অবস্থা ছেড়ে দিয়ে মা কেঁদে বাসি। প্রচণ্ড হাসিও পাচ্ছে। ওদের দিকে তাকিয়ে বললাম, তাহলে ভাব আমি কিভাবে ভয়ঙ্কর মানুষের সাথে সংসার করছি। মিনয় বলল, তোর আত্মার মাগফিরাত কামনা করছি সারা। আমি এইটুকু এসেছি অনেক কষ্টে, ভিতরে যাব না। তন্ময় বলল, দীপ ওরে ধর, বেগুন ভাজা দিতে দিতে নিয়ে যাই। তন্ময় আর দীপ দুজনেই মিনয়কে ধরল। তন্ময় 2 পায়ে ধরল আর দীপ 2 হাত ধরে দোলাচ্ছে আর বলছে বেগুন ভাজা। বলতে বলতে বাড়িতে প্রবেশ করলো। ওদের ওই অবস্থা দেখে সোয়া বারান্দায় দাঁড়িয়ে মুখে হাত চেপে হাসছে। সে হাসির মাঝে তন্ময় আর সোয়া দুজনেরই চোখে চোখ পড়ে যায়। সাথে সাথে সোয়া চোখ নামিয়ে নিল। রোশান স্যার জানালা দিয়ে উকি মেরে এমন কাণ্ড দেখে কোনোরকম ওয়াল ধরে ধরে দরজায় এসে দাঁড়ালেন। দীপায় তন্ময় ওনাকে দেখে মিনয়কে ফ্লোরে ফেলে দিল। প্যান্টের বেল্ট ধরে টেনে উপরে তুলল। মিনয় আর দীপ মাথা একদম নিচু করে দাঁড়িয়ে মিনমিন কণ্ঠে ফ্লোরে চোখ রেখে সালাম দিল। তন্ময় ওনাদিকে তাকিয়ে সালাম দিল। উনি উত্তর দিয়ে মিনয় আর দীপের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কি অবস্থা তোমাদের? মাথা নিচু করে রেখেছ কেন? সরি স্যার, আমরা জানতাম না, আমাদের মাফ করে দিন। কোন বিষয়ে? ইয়ে স্যার, থাক পরে শুনবো। গাড়ি এসে গিয়েছে, জিনিসপত্রগুলো তুলে ফেলো। উনি তন্ময়ের কাঁধে হাত দিয়ে তন্ময়কে নিয়ে পাকা জায়গায় নিয়ে কি যেন বলছেন। নিশ্চয়ই তন্ময়কে সাহস দিচ্ছেন, ভালো পরামর্শ ছাড়া তো উনি দিবেন না। মিনয় আর দীপ একে একে সব গাড়িতে তুলল। সব কিছু গাড়িতে তোলা শেষ হলেই আমরা রওনা দিব। বাবাও রেডি হয়েছেন, তবে বাবা বললেন, আমি একটু তোমার ফুফুর বাড়ি যাচ্ছি, আমার আব্বার কাছে। আব্বাকে নিয়ে কয়েকদিন পরেই ফিরবো, তোমরা সাবধানে থেকো। উনি বাবাকে কিছু টাকা দিয়ে দিলেন। একটা গোলাপি রং করা বাড়ির সামনে গাড়ি থামলো।
এটা 2 তলা নতুন বাসা। এর আগে কোনো ভাড়াটিয়াই ওঠেনি, আমরাই প্রথম। আবার একে একে সব জিনিস উপরে তোলা হলো। সব জিনিসপত্র গোছাতে গোছাতে প্রায় 1টা বেজে যায়। সোহা তন্ময় কেউ কারোর সাথে কথা বলছে না, অথচ তারা জানি আজ তাদের বিয়ে। কেউ যে রেগে আছে তাও, লজ্জায় কথা বলছে না কেউ। রান্নার কোনো ব্যবস্থা হঠাৎ করতে পারলাম না, কারণ বাজার নেই। রান্না করতে অনেক বাজারে দরকার, শুধু মাছ তরকারি হলেই তো হয় না। জাল, পেঁয়াজ, রসুন, জিরা, মশলা অনেক কিছু লাগে। রোশন স্যার বাহির থেকে খাবার এবং কাজে নিয়ে আসার ব্যবস্থা করলেন। মিনয় আর দীপ খাবার আর কাজে আনতে বাহিরে গেল। সোহা সকাল থেকে একটা কথাও বলেনি, কি যেন চিন্তা করেই যাচ্ছে। গুটিসুটি মেরে বসে আছে এক কোনায়। আমি সোয়ার কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে বেবি? ঈদ মোবারক। ঈদ মোবারক কেন? আজ তন্ময়ের আকাশে সোয়া নামক চাঁদের দেখা মিলেছে, তাই আজ তাদের ঈদ। আমার খুব ভয় করছে সারা। কেন? তন্ময় কি মন থেকে বিয়ে করছে? এত সব শুনেও আমাকে বিয়ে করছে? কি অদ্ভুত, তুই তন্ময়কে চিনিস না? তাও আমি ওর সাথে কথা বলতে চাই, ওইটা আমি পাঠিয়ে দিচ্ছি। আমি তন্ময়কে ডেকে বললাম, ওই রুমে যা, সোয়া তোর সাথে কথা বলবে। তন্ময় হনহন করে সোয়ার রুমে প্রবেশ করলো। দরজা খোলাই আছে। সোয়ার চোখ পানিতে চলচল করছে, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, তাও কান্না আটকাতে পারলো না। প্রবল বেগে কান্না ধরে এলো। তন্ময়কে দেখে সোয়া বলল, আমি কিছু খুব বলতে চাই তন্ময়। আগে চোখের পানি মুছে নে, তারপর বল। অনেক জ্বালিয়েছিস, এখন চোখের পানি দেখিয়ে আবারও জ্বালাতে চাস? আই এম সরি তন্ময়, আমি তোকে সবটা বলতি, বাট বলিসনি। কিন্তু এই অন্যায় ক্ষমা করব না। আমি বুঝতে না পেরে ছবি দিয়ে ফেলেছিলাম, আর তখন ভাবতাম আমার ওইসব জানানোর কোনো আগ্রহ নেই সোয়া। এই যে ওশান তোর সাথে এত কিছু করলো, সেটা কেন জানাসনি? বলিনি কারণ আমি ছেড়ে যাব, ভুল বুঝবো, আগের মতো ভালোবাসবো না, তাই তো? এসবই তো কারণ। তুই কি আমায় আর আগের মতো ভালোবাসতে পারবি? বিয়ের পর এসব ভেবে কষ্ট দিবি না তো? আমি জোর করব না, মনে দিতে থাকলে আমাকে ছেড়ে যেতে পারিস। বলি সোয়া জোরে কেঁদে দিল। তন্ময় সোয়ার চোখের পানি মুছে বলল, একবার বউ হয়ে দেখ, তখন বুঝবি। তন্ময় ইজ দ্য বেস্ট হাজব্যান্ড। আগের থেকেও অনেক বেশি ভালোবাসবো। যতটা ভালোবাসলে তোর কখনো জীবনে সুখ নিয়ে আর কোনো আফসোস হবে না। সোয়া আবারও কান্নায় ভেঙে পড়ল। তন্ময় সোয়া দুগালে হাত রেখে বলল, বুঝেছি, এই কান্না আমার বুকে মাথা না রাখলে যাবে না। জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু এখনও কবুল বলা বাকি। আমার এই সুন্দর ভালোবাসা বিয়ের আগে জড়িয়ে ধরে নষ্ট করতে চাইছি না। সোয়ার কাঁদবেন না ম্যাডাম। কষ্ট পেয়েছিলি অনেক। যতটা কষ্ট পেয়েছিলাম সেটার এক বিন্দু তুমি যদি পেতে তাহলে সহ্য করতে পারতে না, কিন্তু আমি পেরেছি, কারণ আমার বিশ্বাস ছিল। সোয়া আবারও কাঁদল। তন্ময় সোয়ার কানের নিচে চুল গুজে দিতে দিতে বলল, আই লাভ ইউ মাই লাভ। এই ঠোঁট, এই চোখ, এই মুখে কান্না বেমানান, হাসিতে সুন্দর লাগে। কথাটি শুনে মুহূর্তের মাঝে সোয়ার চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। ওদের কথোপকথনে ভীষণ খুশি খুশি লাগছে আমার। মুচকি হাসি ঠোঁটে নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে এসে দেখি উনি পাঞ্জাবি পরার চেষ্টা করছেন। আমাকে দেখে থমকে গেলেন। বোধহয় হাসির কারণ খোঁজার চেষ্টা করছেন। ওনার চোখে চোখ পড়তে আমি হাসি চেপে ওনার কাছে গিয়ে বললাম, আমাকে ডাকলেন না কেন? বলে ওনাকে পাঞ্জাবি পরতে সাহায্য করলাম। উনি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন আমার দিকে। ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখেই বললাম, তাকিয়ে আছেন কেন? দেখছি। কি? তোমাকে। আমি কি নতুন হয়েছি যেভাবে দেখছেন? রোজই তো নতুনত্ব খুঁজে পাই তোমার মাঝে। সিনেমাটিক ব্যাপার স্যাপার বলছেন, তা হয়তো বলছি। একটা রিকোয়েস্ট ছিল। কি? শাড়ি পরবে আজকে? ওই ব্লু শাড়িটা পরবো। যাও তাহলে পরে এসো। ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নীল শাড়িটা পরে বেরিয়ে এলাম। মাথায় এখনও টাওয়াল পেঁচানো। আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের দিকে নিজে কতক্ষণ তাকিয়ে রইলাম। আমাকে কি শাড়িতে একটু বেশি সুন্দর লাগে? এত সুন্দর লাগছে কেন আমাকে? আয়নায় চোখ গেল খাটে বসে থাকা সুদর্শন শ্যামপুরুষ মানুষটির দিকে। তাকে আজ ব্লু পাঞ্জাবিতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই থমথমে একটু গম্ভীর টাইপ মানুষের গম্ভীর চাহনিতে বারবার আমি হারিয়ে গিয়েছি দূর অজানায়, যেখানে ওনার প্রতি আমার ভীষণ ভালো লাগা কাজ করছে। এই শ্যাম সুন্দর পুরুষটা অন্য সব পুরুষের থেকে আলাদা। তাকালেও অন্যরকম লাগে, রেগে গেলেও অন্যরকম লাগে, কথা বলার এক্সপ্রেশনটাও অন্যরকম, ভালোবাসা প্রকাশ করলেও অন্যরকম লাগে। তার এত এত সব অন্য রকমের ভিড়ে বারবার মন হারাচ্ছি আমি। উনি বুঝতে পারলেন আয়নায় আমি ওনাকে দেখছি। উনি গলা জাড়া দিয়ে পরিষ্কার করে বললেন, একটা সেফটি পিন নিয়ে আমার কাছে এসো তো। আমি বেশ অবাক হয়ে বললাম, কেন? আগে এসো না। একটা সেফটি পিন নিয়ে ওনার কাছে গিয়ে ওনার হাতে দিলাম।
উনি সেফটিপিনটা নিয়ে পেটের যে সামান্য অংশটুকু উন্মুক্ত ছিল সেটুকু সেফটিপিন লাগিয়ে ডেকে দিলেন। সেফটিপিনটা লাগিয়ে বললেন, এভাবে কেউ পেট কোমর বের করে বরের সামনে ঘুরলে কি হয়েছে? আবার আমাকে উস্কানি দিচ্ছ? কিসের উস্কানি? বুঝতে পারছো না তাই না? না তো, বলে আমি মাথার টাওয়াল খুলে ভেজা চুল ঝাড়া দিলাম। সাথে সাথে চুলের বিন্দু বিন্দু পানি ওনার নাকে মুখে পড়ল। উনি মুগ্ধ হয়ে দেখছেন আমাকে। এরই মাঝে মিনয়টা চলে এলো। তন্ময়ের কেনা সে শাড়িও নিয়ে এলো। ওরা দুজন ম্যাচ থেকে এক কালারের পাঞ্জাবি পরে এসেছে। তন্ময়ের জন্য একটা শেরওয়ানিও কিনে নিয়ে এসেছে, সাথে খাবার এবং কাজী। এরই মাঝে তরি, পিহু আর রোহানও হাজির হলো। এ প্রথমবার তরি এবং সোয়া মুখোমুখি। তরি সোয়াকে দেখে চিনে ফেলল। সোয়া তরির দিকে চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। তরি নিচ থেকে এসে বলল, আপনি সত্যি খুবই সুন্দর সোয়া আপু। মুহূর্তে সোয়া কেমন ইমোশনাল হয়ে গেল। তরিকে জড়িয়ে ধরে বলল, তোমার সংসার ভেঙে আমি সংসার শুরু করতে যাচ্ছি। আমি সারা জীবন তোমার কাছে অপরাধী হয়েই থাকবো। তরি বলল, যা হওয়ার সেটা তো হয়ে গেছে আপু। আপনার জন্য বরং আমি বেঁচে গিয়েছি। আমাকেও ক্ষমা করে দিন। না জেনে অনেক গালি দিয়েছি, অনেক খারাপ ভেবেছি। নিজেকেই অপরাধী লাগছে এখন। আগে বলুন আমায় ক্ষমা করেছেন কিনা। পাগলি মেয়ে, তুমি অনেক সুখী হও জীবনে। আপনার জন্য আমি আমার নিজের হাতে বানানো হলুদের গহনা শাড়ি এনেছি। আপনার গালে হলুদ মাখিয়ে দুই বোনের সম্পর্ক পাকাপোক্ত করতে চাই। আমার তো হলুদের কথা মাথায় ছিল না। ভাগ্যিস তরি নিয়ে এসেছে। আমি, তরি আর পিহু তিনজনে মিলে সোয়া তন্ময়কে হলুদ মাখিয়ে দিলাম। হলুদ শেষ করে সোয়াকে লাল বেনারসি পরিয়ে খুব সুন্দরভাবে সাজালাম। তন্ময়কে সোনালি কালারের শেরওয়ানিতে দারুণ লাগছে। আমাদের চারজনের সাক্ষীতে ওদের দুজনের বিয়ে হয়ে গেল। বিয়েবাড়ির সব ধরনের খাবারই বাহির থেকে এনেছে। খাওয়ার বিয়ে শেষ হতে হতে 4টা বেজে যায়। উনি তো অসুস্থ, বাহিরে যেতে পারবেন না। তো ওনাকে রুমে রেখে আমরা চলে গেলাম তন্ময় এসে ছোট্ট ঘরটিতে। ফুলের দোকান থেকে তাজা তাজা সব রকমের ফুল নিলাম। উনি আমাকে বলে দিয়েছেন বাসরঘর যেন খুব সুন্দর করে সাজানো হয়। ফুল কেনার টাকাও পাঠিয়েছেন। আমরা সকলে মিলে ওদের বাসরঘর খুব সুন্দর করে সাজালাম। একটা জিনিস ভেবে দারুণ লাগছে আজ। ওশানের জন্য এই দুটো মেয়ের জীবনই নষ্ট হচ্ছিল। সেই দুটো মেয়ের আজ দারুণ বন্ধুত্ব। তরির অতি আনন্দের সাথে সোয়ার বাসরঘর সাজাচ্ছে। মুখে দারুণ হাসি লেগে আছে। সেই হাসিতে মিনয় মুগ্ধ হচ্ছে। বারবার তাকিয়ে দেখছে তরিকে। কি মিষ্টি লাগছে আজ তরিকে। কেউ ভেবেছিল এই মেয়েটা একদিন এত হাসবে, স্বাধীন একটা জীবন পাবে। কথায় কথায় কেউ ধমকাবে না, গালি খেতে হবে না, কারো অবহেলায় বাঁচতে হবে না। এই মেয়েটার হাসি একটু বেশি সুন্দর, হাসলে দারুণ লাগে। অথচ এই মেয়েটার হাসির প্রশংসা কেউ কোনোদিন করেনি, কেউ হাসাতেও চেষ্টা করেনি। তরি সৌন্দর্য ন্যাচারাল, কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই। যেটুকু আছে ওইটুকু খাঁটি সোনা। আজ এই হাসি খুশি মেয়েটাকে দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ওশানের এই কৃতকর্মের ফল কি মেয়েটাকে প্রশান্তি দিচ্ছে? তরি একদিন কত অভিশাপই না দিয়েছে এই সোয়াকে। আর সেই তরি সোয়ার সুখ শান্তির জন্য প্রার্থনা করছে। আজ তরি বোঝে কেউ কারো সংসার ভাঙতে পারে না। খারাপ মানুষ নিজ থেকেই খারাপ হয়। তরির বানানো গহনাতে সোয়ার গায়ে হলুদ হবে এটাও কি কারো জানা ছিল? আমার চোখের সামনে এত সুন্দর হাসি খুশি পূর্ণ মানুষগুলোকে দেখে দারুণ আনন্দ হচ্ছে। ইয়েস, আমি পেরেছি, অনেক কিছু পেরেছি। সব প্রিয় মানুষদের হাসি ফিরিয়ে দিতে পেরেছি। এই সব কিছুর জন্য একটা মানুষের সাপোর্ট পেয়েছি। সে ছাড়া হয়তো কিছুই সম্ভব হতো না। আমার শ্যামসুন্দর মানুষটি না থাকলে নিজেই তলিয়ে যেতাম কোথায় তার ঠিক নেই। এমন সাপোর্টিভ মানুষ পেয়েছি বলেই আমার পক্ষে সব সম্ভব হয়েছে। জীবন সত্যিই সুন্দর। সোয়াদ তন্ময় বাসর ঘরে প্রবেশ করেছে। বাহিরে সিঁড়িতে দীপ আর মৃণয় গালে হাত দিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে পালের জোড়া গরু মারা গিয়েছে। আমি, পিহু আর তরি তিনজনে অন্য রুমে বসে গল্প করছি। পিহু বলল, আচ্ছা তরি আপু, ভাইয়ার বন্ধুর কি হয়েছে? তরি বলল, কই জানি না তো। পিহু বলল, জিজ্ঞেস করে আসি। সিঁড়ির দিকটা বেশ অন্ধকার। পিহু দীপকে মৃণয় ভেবে দীপের কাঁধে হাত রেখে বসে পড়ল আর বলল, কি হয়েছে ভাইয়া তোমার? বাবাকে কি বলবো তোমার বন্ধুর বিয়ে দেখে তোমারও বিয়ে করতে মন চাচ্ছে? দীপ এক লাফ দিয়ে সিঁড়ি থেকে নেমে পড়ল। ও মাই গড, মেয়ে মানুষের স্পর্শ, সব শেষ আমার। এখানে মেয়ে এলো করতে। পিহু এবার বুঝতে পারলো এটা তার ভাই না, ভাইয়ের বন্ধু। মেয়ে মানুষের স্পর্শ আমি শেষ। এই কথাটা শুনে পিহুর বেশ বেস্টিজে লাগলো। পিহু দাঁত কিড়মিড় করে বলল, কি ব্যাপার, ষাঁড়ের মতো এমন চিল্লাচ্ছেন কেন? অদ্ভুত। দীপ বুকে ফু দিয়ে বলল, তুমি আমার গায়ে হাত দিয়েছ কেন? মেয়ে মানুষকে আমি ভয় পাই। এই প্রজাতি থেকে দূরে থাকার চেষ্টায় আছি। তাই বলে আপনি ষাঁড়ের মতো চিল্লাবেন? আমি ভাইয়া ভেবেছিলাম। এমনভাবে বললেন, ও মাই গড, মেয়ে মানুষের স্পর্শ আমি শেষ। যেন মেয়ে মানুষের স্পর্শে বিষ আছে। কি ফাজিল মেয়ে, সিনিয়রকে ষাঁড় বলছে।
ষাঁড় তো পুরুষ লিঙ্গ, খারাপ কি? গরুর বেটা ছেলে জাতকে ষাঁড়ই বলে। হায় রে মাইয়া মানুষ, কি লজিক রে বাবা! আপনি মেয়েদেরকে নিয়ে এত আজে বাজে কথা বলবেন আর আমি ছেড়ে দিব নাকি? মেয়ে মানুষ বিষের থেকেও খারাপ কি আছে এই মেয়ে জাতির মাঝে আমি বুঝি না। দাম্ভিক রোশন স্যারের চালচলনই সারা বদলে দিয়েছে। তন্ময় এক সোয়ার জন্য যা করলো তার নাই বা বললাম। আর মিনয় বাচ্চাকালে প্রেমে পড়া কোনো মেয়ের আজও বলতে পারলো না। যান কেন মেয়েদের কাছে, আমরা বলেছি নাকি যেতে? দীপ মিনয়ের দিকে তাকিয়ে বলল, দেখ তোর বোনটা কি জগরুটে হয়েছে, এ মেয়েরে বিয়ে দেওয়া যাবে না। মিনয় হেসে বলল, দেখলাম তো। তরি আর আমি ততক্ষণে বাহিরে বেরিয়েছি। তরি খিলখিল করে হেসে দিল। দীপের উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা ঝগড়ায় পরাজিত হয়ে থমথমে আছে। তরির খিলখিল হাসির দিকে মিনয় আচমকাই তাকালো। মিনয়ের চোখ জুড়ে মুগ্ধতা খেলা করছে। তরির খিলখিল হাসির শব্দ মিনয়ের কর্ণকহরে যেন শ্রুতি মধুর শোনাচ্ছে। না হলে কি কেউ ওইভাবে দুই ঠোঁট কিঞ্চিত পাকা করে মৃদু হেসে তাকিয়ে থাকে কারো মুখপানে? আজ আমি বহুবার একটা নোটিশ করেছি যে মিনয় গভীরভাবে তাকাচ্ছে তরির দিকে। মিনিটও কয়েকবার করে তাকাচ্ছে। পিহু এবার কটমট করে বলল, তরি আপু চলো, আমরা বাসায় চলে যাই, এদের সাথে আর থাকবো না। তরি বলল, হ্যাঁ চলো, রোহান ঘুমিয়ে পড়েছে, ওকে কোলে করে নিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে যাবে। বেশি দূর তো না, চলো বাগে যোগে নিয়ে নিব। আমিও বললাম, আমাকেও যেতে হবে। মিনয় বলল, সবাই যাবে, আমরা কি বাসরঘর পাহারা দিব নাকি? আমরাও তো যাব। তো চল একই সাথে যাওয়া যাক। দীপ মিনয়ের হাতে সিমটি কেটে বলল, কিরে চলেই যাব? আমাদের প্ল্যান ছিল না ওদের একবার ডিস্টার্ব করা, মনে নেই তোর? মিনয় দুষ্ট হাসি দিয়েই বলল, তন্ময়ের বাসরাত আর আমরা ডিস্টার্ব করব না তাই আবার হয় নাকি? দীপ আর মিনয় হুট করে গিয়ে তন্ময়ের ঘরে দরজা ধাক্কাতে শুরু করলো আর বলল, এ তন্ময় দরজা খোল, গিফটও দিলামই না। তরি বলল, আরে আরে এসব কি করছেন? ছিছি। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর তন্ময় গিয়ে দরজা খুলে বুকে হাত বেঁধে দরজায় দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা, ঘুমাবি আমাদের সাথে? মিনয় পকেট থেকে কিছু একটা বের করে তন্ময়ের হাতে দিয়ে বলল, সারাকে যে গিফট দিয়েছি তুই পাবি না তাই কি হয়? তন্ময় মিনয়ের মুখে প্যাকেটটা গুজে দিয়ে বলল, শালা তুই খা। দীপ তন্ময়ের শেরওয়ানির দিকে উকিঝুঁকি দিয়েই কিছু একটা দেখছে। মিনয়ও তাই করছে। তন্ময়ের চোখ মুখ ভালোভাবে দেখছে। তন্ময় ব্রু কুঁচকে বলল, কি কাহিনী, কি কি দেখছিস? আস্তে করে মিনয় বলল, লিপস্টিক খাইছিস কিনা চেক করলাম। শালা ডাপার বলে তন্ময় দরজা লাগিয়ে দিল ঘরের। আমরা যে যার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আকাশ কেমন মেঘলা হয়েছে হঠাৎ, শীত প্রায় চলেই এসেছে। এই অসময়ে আবার আকাশ মেঘলা কেন? মিনয়ের কোলে রোহান রয়েছে। হাঁটতে হাঁটতে তরি মিনয়কে উদ্দেশ্য করে বলল, আপনি তো খুব ফাজিল আছেন। দীপ চিল্লাইয়ে বলল, রাইট, আপনি রাইট বুঝেছেন। মিনয় চোখ রাঙিয়ে দীপের দিকে তাকিয়ে বোঝালো, ডোন্ট ডিস্টার্ব আস, আমাদের মাঝে কথা বলিস না। অনেক কষ্টে কথা বলার একটু সুযোগ পেয়েছি। মিনয় বিস্ময়ের সাথে তরির দিকে তাকিয়ে বলল, কেন 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 শুনতে চান? চাই তো। তন্ময় ভাইয়াকে বলা কথাটা আমি কিন্তু শুনে ফেলেছি। মিনয় বেশ লজ্জা পেয়ে গেল। তরির দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসি দিল। তারপর বলল, কনগ্রেচুলেশন, প্রথম দিনেই আপনি বিজনেসে বাজিমাত করেছেন। একটা ট্রিট পাচ্ছি তো? দেওয়া যাবে। আর ধন্যবাদ সাহায্যের জন্য। ওয়েলকাম। সবাই যে যার মতো বাসায় ফিরে গেল। আমিও ফিরে এলাম। রুমে এসে দেখি উনি বই পড়ছেন। হাতের ফার্স্টটা ড্রেসিং টেবিলের উপর রেখে হাতে ছড়ি খুলতে খুলতে বললাম, কি ব্যাপার, বই পড়া হচ্ছে? উনি বই থেকে চোখ তুলে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনেই বললেন, কি আর করা যায়, যার বউ সময় দেয় না তার বইই তো সঙ্গী। এখন কিন্তু আমার ওই বইয়ের উপরেই হিংসা হচ্ছে। আপনি আমার অভাব ওই বই দিয়ে মেটাচ্ছেন, তাহলে কি করব? বউয়ের অভাব তো কিছু একটা দিয়ে মেটাতে হবে, তাই না? কেন মেটাবেন আপনি? আমি না থাকলে আমার জন্য চটপট করবেন, আমাকে মিস করবেন। বেশ রেগেই কথাটা বললাম। বই একটা জড় বস্তু, সেটা নিয়ে অযথা রেগে যাচ্ছে কেন আমি? উনি এবার আমার দিকে তাকিয়ে একটু অন্যভাবেই বললেন, অভাব তো আরেকটা বউ দিয়ে মেটাচ্ছি না, তাই না? বই দিয়ে মেটাচ্ছি। আমি ভয়ানক রাগি চোখে ওনার দিকে তাকালাম। উনি বোধহয় ভয়ই পেলেন। সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে আবার বইয়ের দিকে মনোযোগ দিলেন। আমি তেজক্রিয়ভাবেই নিয়ে বললাম, কি বললেন আপনি? আরেকটা বউ? এসবও ভাবেন নাকি আপনি? উনি আমার মুখের কাছে কান এগিয়ে এনে বললেন, কি বললে? শুনিনি। শুনেননি তাই না? ঘরের সব কিছু ভেঙে ফেলবো কিন্তু আমি।
আপনাকেও ভেঙে চড়ে ফেলবো। আপনি আরও একটি বিয়ের কথা ভাবতে শুরু করেছেন। উনি বইটা বন্ধ করে থুতনিতে 4 আঙ্গুল ঠেকিয়ে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছেন। কি যেন দেখছেন আমার রাগী চোখে মুখে তাকিয়ে। ওনার দু চোখ জোরে মুগ্ধতা। এই মানুষটা কি জানে না তার এই চাহনিতে আমি এলোমেলো হয়ে যাই? মাদকের মতো কাছে টেনে নিয়ে আসে আমাকে। উনি একটুও এদিক সেদিক তাকাচ্ছেন না, একই দৃষ্টিতে তাকিয়েই আছেন আমার দিকে। আমি ঝগড়ার মুডেই বললাম, ওভাবে তাকিয়ে কি দেখছেন? ভাবছি। কি ভাবছেন? তুমি এত সুন্দর কেন সুইটহার্ট? এই যে সুইটহার্ট শব্দটা শুনে হঠাৎই বুকের মাঝে কেমন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলো। সে ভালো লাগা বুঝতে না দিয়ে অভিমানের সুরে নিয়েই বললাম, আমি সুন্দর, তাও আরেকটা বিয়ে করতে চান? অসুন্দর হলে কয়টা বিয়ে করতেন? উনি হেসে বললেন, তোমাকে রাগানো কত সহজ দেখো। আরও একটা বিয়ে তো দূরে থাক, অন্য কোনো মেয়ের দিকে কোনোদিন তাকানোর রুচিও আমার আসবে না কখনো। আমার দুচোখ তোমার মুগ্ধতায় আটকে গিয়েছে। নির্দিষ্ট কারো মুগ্ধতায় দুচোখ আটকালে কি অন্য কিছু দেখতে ইচ্ছে করে? শুনুন, আমি যদি মরেও যাই তবুও কিন্তু আপনি আরেকটা বিয়ে করবেন না। কথাটি বলেই আমি জানালা লাগাতে গেলাম। বাহিরে এলোমেলো বাতাস শুরু হয়েছে, মনে হচ্ছে জ্বর আসবে এক্ষুনি। এরই মাঝে আড়ষ্ট দুটো হাত আমার কোমরে নেমে এলো। আমি বুঝতে পারলাম মানুষটা উনি ছাড়া আর অন্য কেউ না। কাঁধে থুতনি ঠেকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছাড়লেন। আলতো করে কোমর জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বললেন, কি যে সব বলো না তুমি, এসব বলতে নেই। তোমাকে মিস করছিলাম, তীব্রভাবে মিস করছিলাম। একটু সময় রাগও হচ্ছিল, বিরক্ত হচ্ছিলাম, তাই তোমাকেও একটু রাগিয়ে দিলাম। এখানে উঠে এলেন কিভাবে? কষ্ট হয়নি আসতে? কিছু পেতে হলে তো কষ্ট করতেই হয়, তাই না? কি পাওয়ার কথা হচ্ছে? পরীক্ষার পরে গিফট দেওয়ার কথা ছিল, আমি কিন্তু বলিনি। মুহূর্তের মাঝে চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেল আমার। উনি সেই কথা এখনও বলেননি? আমি তো ভুলে গিয়েছিলাম। লজ্জা চুপ করে রইলাম আমি। উনি নেশাত্মক কণ্ঠে বললেন, এই উস্কানিমূলক আবহাওয়া বলছে সেই গিফট পাওয়ার উত্তম সময় এখনই। বাহিরে জড়ো হওয়া, হিম বাতার জুম বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন, শরীরে শীতল অনুভূতি, সাথে প্রিয় মানুষটার আদরের সঙ্গ, সব মিলিয়ে দারুণ এক অনুভূতি সৃষ্টি হচ্ছে হৃদয়ে। এ দারুণ আবহাওয়ায় মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ ভালো লাগাময় অনুভূতিটুকু হৃদয়ে দোলা দিচ্ছে। আকাশের মেঘ বুঝে প্রেমবর্ষণের জন্য আজ জ্বরছে। বৃষ্টির সাথে প্রেমের নিশ্চয়ই কোনো কানেকশন আছে। শীতল হাওয়ার সাথেও রোমাঞ্চকর অনুভূতিরাও নিশ্চয়ই যোগসূত্র আছে। তা না হলে বৃষ্টি এলে প্রিয় মানুষের সঙ্গ কেন এত বেশি ভালো লাগে? শীতল হাওয়ায় কেন প্রিয় মানুষের আত্মার সাথে মিশে যেতে ইচ্ছে করে? নিচতলায় বাড়িওয়ালা খুব জোরে গান ছেড়েছেন, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। গানের সুরে মন মাতোয়ারা করে তুলছে। নিচে কামিনী ফুলের মিষ্টি সুবাস নাকে আসছে। শ্যামসুন্দর মানুষটা আমাকে জড়িয়ে ধরে আদরে আবদার করেই যাচ্ছে। সে তখন থেকে কাঁধে থুতনি ঠেকিয়ে জড়িয়ে ধরে রেখেছে আর আমার সাথে বৃষ্টি দেখছে। তাকে বাধা দিতে ইচ্ছে হচ্ছে না, বরং আজ একটু বেশি ভালো লাগছে। তার প্রেম, তার ভালোবাসা, তার আদরে স্পর্শ সবই ভীষণ ভালো লাগছে আমার। কিছুক্ষণ পর আবার দুষ্টমি ভরা কণ্ঠে বললেন, বারবার আমি তোমার কাছে আসি, তুমি আসো না কেন? কখনো নিজে থেকে আমাকে কিস করনি। আমার বার্থডেতে গিফট হিসাবে কিস চেয়েছিলাম, কি বলেছিলে? পরীক্ষার পরে। এখন তো পরীক্ষাও শেষ, ওয়েদারটাও উস্কানিমূলক, তাই গিফটটা আজই চাই। সত্যি তো? সেদিন লজ্জা পেয়ে বলেছিলাম পরীক্ষা শেষ হোক। আজ কি বলবো তাহলে? নিজে থেকে কিভাবে কিস করব? মিনমিনে কণ্ঠে বললাম, আপনি না সিক আজ? এসব কথা কি হচ্ছে? আমি আর সিক? তুমি গিফট দিলে মনে হচ্ছে সুস্থ হয়ে যাব। বইয়ের আদরের উপর আর কোনো মেডিসিন নেই। উনি আমাকে আবার ওনার দিকে ঘুরিয়ে ঠোঁট এগিয়ে বললেন, গিভ মি। হঠাৎ কী ভেবে যেন দারুণ লজ্জা লাগছে। কিভাবে চুমু দিব? উনি চুমুর কথা বলছেন। লজ্জায় মিঙে যাচ্ছি আমি। একদমই অসম্ভব ব্যাপার বলে মনে হচ্ছে। তাকে ধাক্কা দিয়ে বেলকনির দরজা খুলে বেলকনির রেলিং ধরে দাঁড়ালাম। এলোমেলো বাতাসের সামনে চুল উঠছে। বেলকনিতে আশ্রে পড়া বৃষ্টি সমস্ত আমার গায়ে এসে লাগছে। মুহূর্তের মাঝে খানিকটা ভিজে গেলাম। কেন যেন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, মন খুলে নাচতে ইচ্ছে করছে। ভীষণ ভালো লাগছে সব কিছু। পেছন ফিরে ওনার দিকে তাকালাম। ইস, কি সুন্দর দেখাচ্ছে ওনাকে। এই যে ঢোলা ঢালা সাদা গেঞ্জি, কালো ট্রাউজার, মুখে খোসা খোসা দাড়ি, কি সুন্দর দেখাচ্ছে ওনাকে। উনি লাজুক হেসে নিচের ঠোঁট কামড়ে দাড়িতে হাত বোলাচ্ছেন আর গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছেন আমার দিকে। এই চাহনি আমার সব কিছু এলোমেলো করে দেয়। মানুষ এতটাও ফিট হয়, সব দিক থেকে পরিপূর্ণ? আমি লজ্জায় মুখ ফিরিয়ে আবারও বাহিরে তাকালাম। উনি আমাকে ডাকলেন, সারা।
ভিজলে কিন্তু ঠান্ডা লাগবে। লাগুক, তবু ভিজবো আমি। এভাবে কিন্তু আমার থেকে পালাতে পারবে না আজ। স্বামীগত অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না। পালাচ্ছি না তো, আপনিও আসুন, একসাথে ভিজি। আমি গেলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, কিছু করে ফেলবো কিন্তু, অনর্থক হয়ে যাবে। আচ্ছা, আপনাকে তাহলে আসতে হবে না, অনর্থকও করতে হবে না। আপনি অসুস্থ, ভিজলে আপনার ঠান্ডা লেগে যাবে। তুমি না এলে কিন্তু আমাকে যেতে হবে, আর গেলে বুঝতেই পারছো কি হতে পারে। বারবার কিসের ভয় দেখাচ্ছেন? আমি কোনো ভয় পাওয়া মেয়ে নই, তাই না? হুম, তাই তো। ওকে, কাম। এরই মাঝে বিদ্যুৎ চলে গেল। রুম অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছে। আকাশে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে সুদর্শন এক পুরুষ দাঁড়িয়ে আছে রুমের মধ্যে। উনি ডাকলেন, সারা, রমেশের লাইটটা অন করো। কেন, ভয় পাচ্ছেন? পাচ্ছি। বেলকুনিতে পরি দাঁড়িয়ে আছে। অনেক দিনের শখ পরির সাথে রোমাঞ্চ করার। মনে হচ্ছে আগে করেননি। কথা বলে সময় নষ্ট করছো। রুমে এসো না কুইক, না হলে আমি কিন্তু আসছি আমি। অন্ধকারে পা টিপে টিপে রুমে প্রবেশ করতেই উনি আমায় ধরে ফেললেন। অন্ধকারে ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে বাহিরের ল্যাম্পপোস্টের আলোয় ওনার মুখটা দেখা যাচ্ছে। কানের কাছে মুখটা এনে পিস করে বললেন, এত পালাচ্ছ কেন? দাও এবার। লজ্জা করছে তো আমার। কিসের লজ্জা? জানি না। এসব লজ্জার কথা বলে আজ কিন্তু আর পার পাবে না। নিডে কিস। আমি পারি না এসব। তাহলে আমি শিখিয়ে দিচ্ছি। না, শেখাতে হবে না। তাহলে তুমি আমায় শেখাও। তাও পারবো না, আমি কিছুই পারবো না। এভাবে পারবো না আর পারি না বলে বলে আমায় ফাঁকি দিচ্ছ তুমি। আজ কিন্তু পারতেই হবে তোমাকে। ছাড়ুন আমাকে, আমি লজ্জা পাচ্ছি। উনি আমার ডান গালে হাত রেখে বাম গালে চুমু দিয়েই বললেন, এভাবে কিস দিতে হয়। আমি যেভাবে দিলাম তুমি চাইলে একটু ভিন্নভাবেও দিতে পারো। হিন্দি বুমির মতো। চিহ, আমি পারবো না। উনি আমায় ছেড়ে দিয়েই বললেন, ওকে, লাগবে না, বুঝেছি। ভালোবাসো না আমায়, তাই না? নিশ্চয়ই অন্য কারোর সাথে কমিটেড তুমি। নিশ্চয়ই কাউকে কথা দিয়ে রেখেছ বরকে কোনো দিনও চুমুটুমু দিবে না। ফাইন, দিতে হবে না। চিহ, কাকে কথা দিব আমি? এমন কেউ নেই আমার। আছে কিনা নেই আই ডোন্ট নো। গুড নাইট। রাগ করলেন নাকি? আমার রাগ এখনও দেখোনি তুমি, তাই জানো না। এবার বুঝবে রাগ। উনি বেশ রাগ দেখিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। পুরুষ মানুষ কি ননসেন্স নাকি? এরা বোঝে না কেন মেয়েদের সব কিছুই ভালো লাগে, কিন্তু লজ্জায় প্রকাশ করতে পারে না। এসব নিয়ম মানুষ রাগ করে। কি করব এখন? রাগ করে থাকলে তো আমারই ভালো লাগবে না। চোখ মুখ বন্ধ করে একটা চুমু দিয়েই দিব ব্যাস। কিভাবে রাগ ভাঙাতে হয় সারা ভালো করেই জানে। সারা এমন ম্যাজিক জানে, রাগ টাগ সব ফুস হয়ে রোমান্টিক হয়ে যাবে এক্ষুনি। বেলকুনি দরজা বন্ধ করে চেঞ্জ করে একটা হালকা গোলাপি নাইটি পরে ফোনে টর্চ অন করে ওনার পাশে শুয়ে পড়লাম। আজ প্রথমবার নাইটি পরলাম। এর আগে কখনোই আমার পরা হয়নি। ওনার সামনে মানুষটা কি পরিমাণ রাগ করেছে। আমার যে ইচ্ছে নেই চুমু দেওয়া তা নয়, কিন্তু লজ্জা লাগছে, এটাই সমস্যা। উনি তো এদিকে তাকাচ্ছেনই না, মনে হচ্ছে খুবই রেগে গিয়েছেন। রাগটা ভাঙাতেই হবে। আস্তে করে বুকের উপরে হাত রাখলাম। হাত রাখতে উনি হাতটা সরিয়ে দিয়ে বললেন, কি হচ্ছে এসব? কি হবে? ওদিকে ঘুরে শুয়ে আছেন কেন? আমার মুখ দেখতে কি খুব বিশ্রী? একদমই ন্যাকামি করবে না। কথা বলতে ভালো লাগছে না, আমি ঘুমাবো। দেখুন কি পরেছি, যা ইচ্ছে পরো গিয়ে। হট ড্রেস পরেছি, নেকেট থাকলেও দেখার ইচ্ছে নেই। কি অসভ্য কথা বলেন আপনি, বাড়ি অসভ্য তো। বুঝতে পারলাম। মুখে কিছু বলে রাগ কমবে না, ভিন্ন কিছু করতে হবে। ওনার পরনে ঢিলাঢালা গেঞ্জির ভিতর কিছু না বলেই ঢুকে গেলাম। উনি বলে উঠলেন, আরে আরে কি করছো? বাকিটুকু বলার আগে ওনার দুগালে সুমনের আদর রেখে দিলাম। ঠোঁটে ঠোঁট মিলিয়ে কোনো কথা বলারই আর সুযোগ দিলাম না। সব লজ্জা অতিক্রম করে গেলাম। পুরুষ মানুষ বোধ হয় আদর আর ভালোবাসা পেলে সব রাগ বলে যায়। এরা নারীর ভালোবাসাতেই তুষ্ট। শুদ্ধ ভালোবাসা দিয়ে পুরুষ মানুষকে বশ করে রাখা যায়। নিমিষে সব রাগ বলে জড়িয়ে নিলেন ওনার সাথে। সহস্র চুম্বনের আদরে ভরিয়ে দিতে দিতে বললেন, আমি তো রাগই করিনি, এটা তো একটা ট্র্যাপ ছিল। আই লাভ ইউ বউ। মনে মনে বললাম, সম্পর্ক গাঢ় করতে মাঝে মাঝে এমন ট্রাপও বেস্ট। আরও একটি রাত ভালোবাসাময় মধুচন্দ্রিমার সাক্ষী হলো। কেটে গেল আরও কিছুদিন। উনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। শহরে শীত চলে এসেছে। সারাদিন কেমন ধোয়া ওঠা কুয়াশার মতো ছিল। আজ একটু রোদ ওঠেনি।
দুজন মানুষের সংসার। উনি ইদানিং কি করেন তা জানি না, বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। কিন্তু কেন, কি করেন উনি? প্রায়শই গভীর রাতে বাসায় ফিরেন আর বলেন কাজ ছিল। কি কাজ থাকে ওনার? হয়তো সত্যি কোনো কাজ থাকে, না থাকলে কেন বলবেন কাজ ছিল? উনি তো মিথ্যে কথা বলার মানুষ নন। বিকেলবেলা মনটা কেমন বিষণ্ণ লাগছে। ছাদ থেকে জামা কাপড় তুলে তন্ময়ের বাসা থেকে রওনা দিলাম। সোয়ার সাথে গিয়ে একটু আড্ডা দিলেও ভালো লাগবে। রাস্তার মাঝে তন্ময়ের সাথে দেখা হয়ে গেল। তন্ময় বাজার করছে, আমাকে দেখে হাত ইশারা করলো। তন্ময়ের কাছে এগিয়ে গিয়ে বললাম, কি বাজার করছিস নতুন বউর? তোর বান্ধবী তো আমাকে সমস্যায় ফেলে দিয়েছে সারা। কেন? মাছ মাংস এসব নাকি সে খায় না। মোট কথা তার এসব ভালো লাগে না। আলুর ভর্তা, ডিম, ডাল এসব নাকি তার খুবই প্রিয়। তাহলে তো ভালো বউ পেয়েছিস তন্ময়, তোর খরচ কম হবে। সে ভাবে যে তার শালাকে আমি বুঝতে পারি না। কিসের শালাকে? সে যে আমার বেকার জীবনে আমাকে বেশি প্রেশার দিতে চায় না বলে এসব বলে। আমি কি তা বুঝি না? সোয়ার লাইফস্টাইল কি আমি জানতাম? মেয়েটার কাছে ভালোবাসার দিক থেকে আমি হেরে যাচ্ছি সারা। ও এমনভাবে থাকে আমার সাথে, এমন ব্যবহার করে, কোনোভাবেই যে ও খাওয়া বা বিলাসিতায় কষ্ট পাচ্ছে সেটা বুঝতে দিতে চায় না। বরং আমার চেয়ে বেশি হিসাবিও। ওর ধারণা আমি বেশি খরচ করি। আমাদের এখন হিসাব করে চলা উচিত। এখন আমাদের এত বিলাসিতা মানায় না। এসবের জন্য নাকি সময় পড়ে আছে। দেখেছিস আমার বান্ধবী কত ভালো। এক্ষুনি একটা ট্রিট দে আমাকে। কি খাবি বল, এক্ষুনি খাওয়াচ্ছি। আইসক্রিম খাবো। তুই আর তোর বান্ধবী কি আইসক্রিম ছাড়া আর কিছুই খাস না? জামাইয়ের মাথা খাওয়া বাকি আছে। হ্যাঁ, ওটাই বাকি আছে। বাজার করা শেষ তন্ময়? না, চিংড়ি কিনবো। তুই কিন্তু খেয়ে যাবি। ওয়াও, আই লাভ চিংড়ি। শোন, সোয়া চিংড়ি খেতে খুব পছন্দ করে। বিয়ের পর তো ওকে চিংড়ি খাওয়াতেই পারিনি। প্রচুর দাম বলে সোয়া একদমই নিষেধ করেছে কিনতে। তোর বান্ধবীকে চিংড়ি খাওয়াবো বলে তোর বান্ধবীর গলা জড়িয়ে ধরে খুব অনুনয় করে বললাম, জানো সোয়া, আমার খুব চিংড়ি খেতে ইচ্ছে করছে। কি করি বলো তো, প্রচুর দাম। আমার খেতে ইচ্ছে করছে। কথা শুনে সোয়ার হৃদয় যেন ব্যথিত হলো। দ্রুত ওর কাছ থেকে 500 টাকা বের করে দিয়ে বলল, তুমি এক্ষুনি বাজারে যাও আর বড় দেখে 4টা চিংড়ি কিনবা, সাথে একটা নারিকেল কিনবা। ইস, তোমার খেতে ইচ্ছে করছে আমি বুঝতেই পারিনি। তুমি না খাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। অথচ সে জানেই না সে না খেলে আমার শান্তি হবে না। তাকে খাওয়ানোর জন্যই এত অভিনয়। সে নিজেকে খুবই চালাক ভাবে, অথচ তাকে বোকা বানাচ্ছি। কি অদ্ভুত তাই না তন্ময়? সব বাসায় বসে ভাবছি তুই কখন বাসায় ফিরবি আর ও রান্না করে তোকে খাওয়াবে। আর তুই ভাবছিস কখন বাসায় যাবি আর সোয়া রান্না করে নিজে খাবে। দুজনের চাওয়া একই। ভালোবাসা কি সুন্দর তাই না রে তন্ময়? আমি সবসময় জানতাম সোয়া একটা লক্ষ্মী মেয়ে। আমাকে একবার ভালোবাসলে আমার সব অন্যরকম হয়ে যাবে। তন্ময়, কোনো সমস্যা হচ্ছে না তো চলতে? আরে না, কী সমস্যা হবে? সমস্যা এটুকুনি, ঘর ছোট, সোয়াকে প্রচুর বিলাসিতা দিতে পারছি না, এটুকুই। এক্সট্রা 2টা টিউশনি নিয়েছি। অভাব তো একটু থাকবেই তাই না? একদিন তোরা প্রচুর বড়লোক হবি, বুঝলি? বড়লোক না হলেও চলবে, তবে সোয়াকে ভালো রাখার মতো টাকা হলেই হবে। আন্টি কি কিছু জানেন? জানে। সোয়ার কথা মা আগেই জানতো। মা অনেক খুশিও এই বিষয়ে। যাক, আলহামদুলিল্লাহ। তন্ময়ের বাসায় ঢুকেই দেখি সোয়া ঘরের নিচে মাটির চুলায় ফু দিয়ে আগুন জ্বালাচ্ছে। প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। সোয়া চোখ বন্ধ করে ফু দিয়ে যাচ্ছে উনুনের মুখে। ছোট্ট একটা হাঁড়ি চুলার উপরে বসানো আছে। তন্ময় এগিয়ে গিয়ে নিজেই বসে পড়ল। সোয়ার সাথে নিজেও ফোঁ দিচ্ছে। কি অপূর্ব সুন্দর সেই দৃশ্য। দুজনেই একসাথে ফোঁ দিচ্ছে। এরই মাঝে আগুন জ্বলে উঠল। দুজনে গাল ভরে হেসে উঠল। কি সুন্দর সে হাসি। মুগ্ধ হাসিতে দুটো সুন্দর মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সোয়া হাসতে হাসতে তন্ময়ের গালে চুমু দিল। তন্ময় সোয়ার চুলগুলো এলোমেলো করে এক জায়গায় করে হাত খোপা করে দিয়ে আমাকে দেখালো। সোয়া আমার দিকে তাকিয়ে লাফিয়ে উঠে বলল, সারা বেবি তুই? আমাকে বললি না কেন যে তুই আসবি? তোর বাসায় যে ভালো মন্দ রান্না হচ্ছে আমাকে বলিসনি কেন? আরে মাংস টাংস না, তন্ময়ের চিংড়ি খেতে ইচ্ছে করেছে। আচ্ছা বুঝেছি, প্রবলেম নেই। আমাকে দাওয়াত দিতে বললেও আমি আসতে ভুল করব, সেটা কি হয় বেবি? এই জন্যই তো তুমি আমার বেবি। তন্ময় বলল, আমি টিউশনিতে যাচ্ছি। সারা তোরা গল্প কর। ফিরবি কখন? আজ একটা টিউশন আছে, ফিরে আসবো সন্ধ্যায়। সোয়া বলল, তন্ময়, আমি একটু টিউশনি করাতে চাই। টিউশনি করাতে চাই মানে কি? কিসের অভাবে? আমি টিউশনি 2টা বেশি নিয়েছি কি তোমাকে দিয়ে টিউশনি করিয়ে সংসার চালাতে? সোয়া, এসব চলবে না কিন্তু। আমি যেভাবেই হোক তোমার চাহিদা পূরণ করব। আর 2-3টা বছর কষ্ট করো, তোমার জামাইয়ের ভালো জব হয়ে যাবে, রানি করে রাখবো। এসব ভাবেই নি আমি। একা ভালো লাগে না বাসায়। তাহলে বেবি নিয়ে নাও একটা। আমি তো বলছি না যে আমাদের মাত্র বিয়ে হয়েছে, এখনই বেবি নিতে হবে না। রিজিকের মালিক আল্লাহ।
আমাদের একটা বেবি থাকলেও চালাতে পারবো না এমন তো নয়। এই বয়সে বিয়ে করেছ, আবার এই বয়সে বাবা হওয়ার শখ। এই বয়স কত তোমার? বাবা হওয়ার সাথে বয়সের সম্পর্ক নেই, দেরি আছে ওসবের, বুঝলে? যাও তুমি, লেট হয়ে যাচ্ছে। যাচ্ছি, বাট যাও, মাছ কেটে দিয়ে যাই, আমি করে নিতে পারবো। তুমি কি জীবনে মাছ কেটেছ? এসব তুমি পারবে না, আমার কাছে দাও। তুমি তো আমাকে শিখাতেই দিচ্ছ না। ঘর মোছা, সবজি কাটা, কাপড় ধোয়া সবই তো তুমিই করো। না শিখলেও চলবে, আমি সারা জীবন ওসব করে দিতে পারবো। তন্ময় মাছ আর বটি নিয়ে বসে গেল। আমি মুখে হাত দিয়ে বসে বসে একটা হাই তুলেই বললাম, আমার মতো সিঙ্গেলের সামনে এসব কি শুরু করলি তোরা? এমন প্রেম বাপের জন্মেও দেখিনি। তন্ময় আমার দিকে তাকিয়ে বলল, তুই সিঙ্গেল? রোশন স্যার কি জানে? রোশন ফোশনকে আমি চিনি না। হুজ দ্য পারসন? ও আচ্ছা, চিনিস না? স্যারকে জানাতে হচ্ছে বিষয়টা। আমি বলবো তুই বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছিস আমার নামে। মেয়ে মানুষের মাথায় আল্লাহ এত ফেঁস দিয়েছে। আমি আর সোয়া দুজনেই হাসছি খুব। তন্ময় মাছ ধুয়ে বেরিয়ে পড়ল। সোয়া পিছু পিছু এগিয়ে গিয়ে বলল, আজ কিন্তু তাড়াতাড়ি ফিরবে তন্ময়। তন্ময় সোয়ার কপালে ঠোঁট শুইয়ে বলল, দ্রুত ফিরে আসবো। কি হয়েছে, মন খারাপ কেন? মায়ের কাছে ফোন দিয়েছিলাম, তারপর আমার ভয়েস শুনে কেটে দিয়েছে। মন খারাপ করো না, রাগটা মিটে যাক, ওরা নিজেরাই কথা বলবে। মা বাবা কি কোনোদিনও আর আমার সাথে কথা বলবে না? আমার মন খারাপ করে মেনে নিবে, তার সে ব্যবস্থা আমিই করব। তন্ময় চলে গেলে সোয়াকে বললাম, আচ্ছা বেবি, তোর কি খারাপ লাগে না কখনো? কী নিয়ে? এই যে আগে অনেক বিলাসবহুল জীবন ছিল তোর, আমার তো মনে হয় আমি আগের থেকেও বেশি বিলাসবহুল জীবনযাপন করছি। নিজেকে কোনো রাজ্যের রানী মনে হয়। আর তন্ময় অনেক কেয়ারিং, এত কেয়ারিং মানুষ আমি জীবনেও দেখিনি। ও আমাকে এত ভালোবাসে, আমার মনে হয় জীবনের শুরুটা ওর সাথে না হয়েই অনেক কিছুই আমি মিস করেছি। ভালো থাকা, সুখে থাকা অনেক সহজ, শুধু চাহিদার সাধ্যের মধ্যে রাখতে হয়। তোদের দেখেও ভালো লাগছে সত্যি। আজ যাই তাহলে। কই যাবি? না খেয়েও কোথাও যাওয়া চলবে না, বলে আসিনি তো। এসে না পেলে ভাববে কই হারাই গেছি। সে তো বউ পাগল লোক। সব ছেলেই কি এমন? হয়তো এমনই, আবার সবাই না একও হতে পারে। আচ্ছা আমি আসি বেবি আজ। নো বেবি, কোথাও যাওয়া হবে না, অন্য একদিন খাবো। সত্যি আমি বলে আসিনি। সোয়ার আজ কত পরিবর্তন। কলেজে গাড়িতে করে চলাফেরা করা মেয়েটা আজ উনুনে ভাত রান্না করেও কতটা সুখী। ভালোবাসা সত্যি সুন্দর। কলেজের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে পুরনো লাইব্রেরির সামনে এসে দাঁড়ালাম। লাইব্রেরির পাশে বেশ বড় একটা ফুচকা চটপটি দোকান। দোকানদার আমাকে আগে থেকেই চিনে। আমাকে দেখেই বলল, আপা, আজ এই সময় এখানে? আপনার দলবল কই? আমি স্বভাবসুলভ হেসে বললাম, এদিকেই বাসা নিয়েছি, একটু ঘুরতে এসেছিলাম। চটপটি দিব? না, আজ খেতে ইচ্ছে করছে না। মন খারাপ আপা? না, এমনি, পরে এসে খেয়ে যাব। এরই মাঝে একটা রিক্সা আমার সামনে থেকে অতিক্রম করে বলল, দড়া টানা যাবেন? জি যাব। রিক্সায় উঠে বেশ মন খারাপ লাগছে। সেই দুপুর থেকে তার কোনো খোঁজ নেই, একটাবার আমাকে ফোনও করলো না। মানুষ কি এত বিজি থাকে যে 1 মিনিট ফোনও দিতে পারে না? ভিতর থেকে কেউ একজন বলে উঠল, শুধুই তার দোষ, তুমি কেন তাকে ফোন দাওনি? সে পুরুষ মানুষ, অনেক ঝামেলায় থাকে, তুমিও তো ফোন দিতে পারো। আমি কেন ফোন দিব? সে যদি আমাকে ভালোবাসে নিশ্চয়ই সে আমাকে ফোন দিবে, সে না দিলে আমিও দিব না। নিজেই নিজের সাথে যুদ্ধ করছি। এরই মাঝে ফোনে মেসেজের রিংটোন বেজে উঠল। এই যে সব মান অভিমান এক মুহূর্তের মাঝে উধাও হয়ে গেল। ফোনের স্ক্রিনে বাড়ছে শ্যামসুন্দর পুরুষ নামটা। মেসেজটা ওপেন করেই দেখি লেখা আছে, নিশ্চয় রেগে আসো, সরি, কান ধরছি দেখো, আই রিয়েলি মিসড ইউ। ফোন সার্ভিসিংয়ে ছিল তাই ফোন দিতে পারিনি। কি ছিল এই একটা মেসেজে? একটা মেসেজ পেয়ে মনটা ভালো হয়ে গেল। এই যে মনে মনে তার বিরুদ্ধে শত অভিমান সব উড়ে গেল। রিক্সায় আসতে আসতে দেখে রাস্তার পাশে হালকা গোল্ডেন কালার মতো সুন্দর একটা জ্যাকেট ঝুলানো। জ্যাকেটটা দেখে চোখ জুড়িয়ে গেল। সাথে সাথে পার্স খুললাম, পার্সে 5,000 টাকা আছে। সেদিন আম্মু পাঠিয়েছে জামাইকে শীতের কাপড় কিনে দেওয়ার জন্য, কিন্তু উনি খুব রাগ করেছেন। বরং আব্বু আম্মুর জন্য শীতের কাপড় কিনে আমাকে পাঠিয়ে বলেছিলেন আব্বু আম্মুকে টাকাটা ফিরিয়ে দিয়ে আসবে। কিন্তু আমি গিয়েছিলাম, তবে আব্বু বা বাবা কেউই ফেরত নেয়নি। বলেছে আমি যেন তাকে না জানিয়ে কিনে দেই। রিক্সা থেকে নেমে দোকানে ঢুকে জ্যাকেটের দাম জিজ্ঞেস করতে কর্মচারী বলল, আবার 7,500 দাম। সো কপালে তুতে তাদের দিকে তাকালাম। তাদের দাম বলাটা আমার পছন্দ হয়নি। অমায়িক হাসি হেসে বললেন, আপা নেম, কম রাখা যাবে। খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কত কম নেবেন?
100 টাকা কম রাখা যাবে। উনি আবারও কথা না বলে চোখ কপালে তুলেই তাকালাম। যা মনে আসছে তা মুখে প্রকাশ করতে না পেরে অদ্ভুত ভঙ্গিতে তাকালাম। তারা আবারও অমায়িক হেসে বলল, আপা 500 কম রাখবো। এই মিন্টু, জ্যাকেটটাই আপাকে প্যাকেট করে দে তো। চোখে মুখে বিরক্তি ভাবেনে বললাম, 500তে দিবেন ভাই? 7,500 টাকার পোশাকের দাম 500 টাকা শুনে বোধহয় দোকানের মালিক সহ সকলের চোখ কপালে। মনে হলো কোনো জোকস শুনেছে। এই টাইপ একটা হাসি দিয়ে বলল, আপা কিনতে আইছেন নাকি ইয়ার কি করতে আইছেন? কি মনে হয় তাই বলে 500 টাকা দাম বলবেন? তাহলে কত বলবো? গোল্ডে মিক্সড করা পোশাক নাকি এটা? এত কোনো ব্র্যান্ডও নয়। ইয়ার কি আপনারা পাইছেন? এত দাম বলেন যে মানুষ কনফিউজড হয়ে যায়। দাম বলা উচিত। কি করব, দাম যদি সঠিকটাও চাই তাও মানুষ দামাদামি করে, কারণ মানুষ জানে আপনারা 1 টাকার জিনিস 10 টাকা দাম চান। এখন বলেন কত হলে দিবেন? 3,000 লাস্ট দাম আপা। পছন্দ হয়েছে খুব, তাই পছন্দের মানুষের জন্য নিচ্ছি। কাপড় যেন এলোমেলো না হয়, বুঝছেন? আমার জামাই কিন্তু পুলিশ, বলে দিবে এই দোকান থেকে কিনেছিলাম। আপা কোনো বাজে রিপোর্ট দিয়েন না যেন। আমরা কিন্তু আপনাকে ঠকাইনি। এই আপাকে আরও 200 টাকা ফেরত দেন নাস্তা খেতে। আরও 200 টাকা ফেরত দিয়ে হাতে প্যাকেটটা ধরিয়ে দিল। দোকান থেকে বেরিয়ে একা একা হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে। যেখানে সেখানে ঢপ মারা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বাসায় ফিরে রুমের লাইট অন করে প্যাকেটটা রেখে বসলাম। কিছুক্ষণ পরে উনি এলেন। বাহিরে দাঁড়িয়ে কলিং বেল চাপছেন। দরজা খুলতে উনি মিষ্টি হেসে ঘরে প্রবেশ করলেন। আমি ঠ্যাস মেরেই বললাম, কি ব্যাপার আজ এত দ্রুত বাসায়? উনি সোফায় বসে পায়ের মোজা খুলতে খুলতে বললেন, আজ এত দ্রুত মানে? আমি তো রোজই দ্রুত বাসায় ফিরি, 2-1 দিন লেট হয়। 2-1 দিন? বাবা, প্রায় রাত 12টা বাজে। হাতের ঘড়ি খুলতে খুলতে বললেন, মাঝে মাঝে একটু কাজ থাকে, বোঝো না কেন তুমি? আমি পায়ের উপর পা তুলে বসে পা দুলাতে দুলাতে বললাম, ভাবছি এখন থেকে আমিও রোজ বাহিরে থাকবো, রাত 12টা করে বাসায় ফিরবো। উনি কপাল টান টান করে তাকিয়ে বলেন, চেঞ্জ করে এসে শুনছি বাকিটা। ওয়েট। আলমারি খুলে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর কালো ট্রাউজার আর সাদা গেঞ্জির উপরে কালো শীতের কোট পরে এলেন। আমার বিপরীত পাশে সোফায় বসলেন। উনিও পায়ের উপর পা তুলে বসলেন, কোটের 2 পকেটে হাত গুজে রাখা। কপাল টান টান করে আমার পায়ের দিকে তাকালেন। আমি যে পায়ের উপর পা তুলে নাচাচ্ছি তাতে নুপুরের রিনচিন শব্দ হচ্ছে। কালো জর্জেট শাড়িতে পা দুটো বেশ ফর্সা দেখাচ্ছে। উনি সেদিকে খেয়াল রেখে বললেন, আচ্ছা তারপর বলো, বাহির থেকে কি করার ইচ্ছে? দোকানে বসে চা খাবো, সিগারেট খাবো, পলিটিক্যাল গল্প করব। মানুষ যদি ঘরে বউ রেখে করতে পারে, আমি পারবো না কেন? উনি এমনভাবে তাকালেন, কপালের চামড়া 3-4টা ভাঁজ পড়ে গেল। একভাবে তাকিয়েই আছেন আমার দিকে, কোনো উত্তর দিচ্ছেন না। ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি? এই যে কখন পাগল টাগল হয়ে যাব? কেন? বউ সারাক্ষণ মুগ্ধ করেই চলছে। শাড়ি পরে সেজে বসে থাকলে পাগল না হলেও অন্যায় হবে। ফার্ম দিচ্ছেন কেন? উনি চট করে আমার পাশে এসে বসে আমাকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে? এত ঝগড়া করছো কেন? আমি তো ঝগড়াই করি। ভালো হচ্ছে। জিনাত আপা আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কি জিনাত জিনাত করছো? তোমার এই চঞ্চলতার জন্য বেশি মুগ্ধ আমি। থাক, হয়েছে, আর বলতে হবে না। একটা চা বা কফি খাওয়াবে উইথ চুমু? আমি লজ্জা পেয়ে উঠে গেলাম চা বানানোর জন্য। পিছন ফিরে দেখি উনি তাকিয়ে আছেন আমার দিকে। শট করে ফিরে এসে ওনার গালে চুমু দিয়ে আবারও রান্নাঘরের দিকে গেলাম। উনি ভুবন বোলানো একটা হাসি দিলেন। গ্যাসে পানি দিয়ে ওনাকে ডেকে বললাম, সোফার উপর রাখা প্যাকেটটা খুলুন তো। উনি এদিক ওদিক তাকিয়ে প্যাকেটটা পেলেন। প্যাকেটটা খুলে জ্যাকেটটা পেলেন। জ্যাকেটের উপর আমি একটা লাল কাগজে লিখে রেখেছি, শ্যাম সুন্দর পুরুষ, এটা আপনার গায়ে খুব মানাবে। যখন এটা পরবেন আমার খুশবু পাবেন। উনি জ্যাকেটের গায়ে চুমু দিয়ে বললেন, থ্যাংক ইউ সো মাচ। চায়ের কাপে চা এনে ওনার হাতে দিলাম। দুজনে বসে চা খাচ্ছি। আমি চায়ের কাপে চুমুক দিয়েছি, উনি হঠাৎ ঝুঁকে এসে আমার চায়ের কাপে চুমুক দিলেন। সাথে সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিশে গেল। উনি লাজুক চোখে আমার দিকে তাকালেন। আমিও হেসে দিয়ে চায়ের কাপ ছেড়ে দিলাম। এরই মাঝে ওনার ফোন বেজে ওঠে। আমি উঠে গিয়ে ওনার ফোনটা এনে দিলাম। উনি ফোন কানে দিয়ে টিভি অন করলেন। এখনই খেলা শুরু হবে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ফোনের ওভার্স থেকে বলে উঠল, কি ভাই, কি করছেন? তোমার ভাবিকে নিয়ে খেলা দেখছি। ভাবি কোন দল ভাই? আমার বউ তো আর্জেন্টিনা, খুব প্যারা দিচ্ছে, ঘরে টিকে যাচ্ছে না। উনি আমার কাঁধের উপর হাত দিয়ে আমাকে ওনার কাছে টেনে নিয়ে বললেন, আমার বউ ওইসব আজে বাজে দল আর্জেন্টিনার সাপোর্টার নয়। শি ইজ ভেরি কিউট গার্ল, তাই সে ব্রাজিলের সাপোর্টার। এইটুকু বলে উনি আমার থুতনি ধরে বললেন, তাই না সারা? আমি অগ্নিশোকে তাকালাম। আমাকে তাকাতে দেখে ওনার মুখের হাসি নিভে গেল। দ্রুত ফোনটা কেটে আমার দিকে সরল চোখে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললেন, হোয়াট হ্যাপেন্ড?
আমি সাথে সাথে উঠে কোমরে হাত বেঁধে দাঁড়ালাম। রাগে পুষতে পুষতে বললাম, কি বললেন? আর্জেন্টিনা বাজে দল? উনি বেশ ব্যাবাসাকা খেয়ে বললেন, তো তোমার এত রেগে যাওয়ার সায়েন্স বুঝলাম না তো। তুমি তো ব্রাজিলের সাপোর্টার। আমি ব্রাজিল সাপোর্টার? হ্যাঁ, আপনাকে কে বলেছে আমি ব্রাজিল সাপোর্টার? আর আপনি কোন সাহসে আজে বাজে দল বললেন তার কৈফিয়ত দেন। অদ্ভুত তো, তোমার রুমে গিয়ে দেখছিলাম নেইমারের একটা ছবি টাঙানো। ওটা আমি নই, আমার আপু টাঙিয়েছে। ও, তার মানে তুমি ব্রাজিলিয়ান নও? আপনি ভাবলেন কিভাবে আমি ওই 7 আপ খাওয়া দলে সাপোর্ট করব? উনি ব্রুকুসকে বললেন, কি 7 আপ খাওয়া দল? যে দল 5বার চ্যাম্পিয়ন হয়েছে তাকে তুমি 7 আপ খাওয়া দল বলছো? 5বার কাপ নিয়েছে ব্রাজিল। ও, আপনি তাহলে কাপ দেখে দল সাপোর্ট করেন? অবশ্যই এটা আপনার একার দোষ নয়, বেশিরভাগ ব্রাজিল সাপোর্টাররা ওই 5বার কাপ নিচে দেখে ব্রাজিল সাপোর্ট করে, না হলে করতো না। তাহলে তুমি কি দেখে আর্জেন্টিনাকে সাপোর্ট করো? আমি খেলা দেখে দল সাপোর্ট করি। আমি একজন রিয়েল দর্শক, যে কাপ দেখে নয়, বরং খেলা দেখে ভালো দল দেখে সাপোর্ট করি। আর্জেন্টিনা ভালো খেলে, তাহলে ব্রাজিল এতবার কাপ পেল কেন? ভালো না খেললে কি কেউ কাপ পায়? কাপটা ভাগ্যের ব্যাপার, বুঝছেন? কাপ পাইছে বলেই কি ভালো হয়ে গেল? আমরা আর্জেন্টিনার সাপোর্টাররা কাপ দেখি না। আমাদের কাছে হারলেও আর্জেন্টিনা ভালো, জিতলেও আর্জেন্টিনাই ভালো। হ্যাঁ, ওটা জাতীয় স্লোগান তোমাদের। হোক জাতীয়, আপনারা বলতে বলেছি আমি? না, আমার এই ব্যাপারে কিছু বলার নেই। তোমাদের কিছু থাকুক বা না থাকুক, মুখ তো আছে। 7 আপ তো আর নেই। ভালো করে 7 আপ খান, বুঝছেন? সিসি, তাই বলে 7 আপ? গোল দিয়েছিল জার্মানি দল। তোমাদের এত আনন্দ কেন বুঝলাম না। তখন কিনে জার্মানির সাপোর্টার হয়ে গিয়েছিলে। নিজেরা না পেরে অন্য দেওয়া গোল নিয়ে মাতামাতি। লজ্জা থাকা উচিত। কি, এত বড় কথা? আমার লজ্জা নেই? উনি খিলখিল করে হেসে উঠলেন। সেই হাসিতে শরীরের রাগের পরিমাণ আরও বেড়ে গেল। ওনাকে হাসতে দেখিয়ে বললাম, এমন বিশ্রীভাবে হাসছেন কেন? মেজাজটাই খারাপ করে দিচ্ছেন। ইচ্ছে হচ্ছে আমি ভিতরে ঢুকে কয়েকটা গোল দিয়ে আসি টিভির। না হলে দেখতেন কি পরিমাণে গোল দিতাম। 7 আপ খেতে ইচ্ছে হচ্ছে নাকি তোমার? শুনুন, আজে কথা বলবেন না কিন্তু। আপনাদের 7 আপ আপনারাই খান। আমার মনে হচ্ছে তোমরাও 7 আপ খাওয়া উচিত, তা না হলে রাগ কমবে না তোমার। আমি কিছু বলার আগেই উনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরে গলায় 7টা চুমু দিয়ে বললেন, নাও 7 আপ খাইয়ে দিলাম। ওনার গাল ভরা হাসি, ভীষণ মিষ্টি হাসি। ঠোঁট কামড়ে ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখও কেন যেন হাসছে। আকস্মিক ওনার এমন কাণ্ডে আমি হতভম্ব হয়ে গেছি। কি বলবো বুঝতে পারছি না। উনি আমার থুতনি ধরে বললেন, তাও রেখে থাকবে? চাইলে তুমিও আমাকে 7 আপ খাওয়াতে পারো, যেভাবে আমি খাওয়ালাম। সরি, 7 কেন, মিলিয়ন বিলিয়ন ছাড়িয়ে যেতে পারো, আমি একটুও রাগ করব না। লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। কি যে সব বলেন না উনি। আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, কিভাবে রেগে যাও তুমি? যত রাগো তত ভালো লাগে। তুমি কি পাগল? আমি বাচ্চাদের মতো খেলা নিয়ে ঝগড়া করে ঘরে অশান্তি করব? মানুষকে দেখি এসব করে। খেয়ে কাজ না থাকলে মানুষ অনেক কিছুই করে। একদল সাপোর্ট করে বলে আরেক দলকে অপমান করা মানুষ ফুটবল প্রেমী হতে পারে না। সব দলই বেস্ট, আর খেলায় হার জিত থাকবেই। আপনি তাহলে প্রকৃত ফুটবল প্রেমী? না, আমি তো বউ প্রেমী। এই কথা বলে আমাকে আরও খানিকটা শক্ত করে জড়িয়ে ধরলেন। ঝগড়ার মুড কোথায় হারিয়ে গেল আমি নিজেও জানি না। আমাকে কন্ট্রোল করার অসীম ক্ষমতা আল্লাহ এই মানুষটাকে দিয়েছেন। দিন দিন ওনার প্রতি আমার আসক্তি বেড়েই চলছে। এত বেশি আসক্তি যে একটা মুহূর্ত ওনাকে ছাড়া কাটাতে পারে না। মানুষ মানুষকে এতটা ভালো কিভাবে বাসতে পারে? এই মানুষের শরীরের আশ্চর্য রকম এক ফুলের খুশবু পাই আমি, যেই খুশবুতে মন মাতোয়ারা করে তোলে। হারিয়ে যায় এই মানুষের প্রেমের গহীন অতলে। সারুন বাবা, আর দাদুকে ফোন দিতে হবে। উনি আমায় ছেড়ে দিয়ে বললেন, আচ্ছা ফোন দাও। উনি সোফায় বসে পূর্ণ মনোযোগ দিয়ে খেলা দেখছেন। বাবার নাম্বারে ফোন দিতে ফোনের ওভার্স থেকে বাবা বললেন, হ্যালো মা, কেমন আছো? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি দাদুকে নিয়ে চলে আসুন না। আর কতদিন পরের বাড়ি থাকবেন? এই তো আসবো মা। পরের বাড়ি কোথায়? তোমার ফুফু আসতেই দিচ্ছে না। কিন্তু আপনাদের ছাড়া আমাদের ভালো লাগছে না। বাবা কালই কিন্তু চলে আসবেন। আসবো মা, তার আগে আমার একটা ইচ্ছে আছে, সেটা পূরণ করে নেই আগে। কিসের ইচ্ছে বাবা? রোশনের কাছে ফোনটা দাও তো মা। আমি ফোনটা এগিয়ে দিয়ে বললাম, নিন, বাবা কথা বলবে আপনার সাথে। উনি ফোনটা কানে নিয়ে সালাম দিয়ে বললেন, বাবা এসব কি হচ্ছে? আজ না কাল, কাল না পরশু, এসব কেন করছেন? আমি যেন কাল ভোরে আপনাদেরকে এখানে উপস্থিত থাকতে দেখি। আসবো বাবা,
তার আগে আমার কিছু স্বপ্ন আছে, সেসব স্বপ্ন আমি পূরণ করতে চাই, যদি তুমি অনুমতি দাও। কী স্বপ্ন বাবা? তোমার দাদু আমাকে মানুষ করতে অনেক কিছুই বিসর্জন দিয়েছেন। মানুষটা বুড়ো হয়েছেন, কিন্তু জীবনের কোনো শখ তার পূরণ হয়নি। আমি ভেবেছি আমার বাবাকে নিয়ে আমি সারা দেশ ঘুরব। আমার বাবাকে আমি সমুদ্র, পাহাড় সহ বাংলাদেশে দেখার মতো যা যা আছে সব দেখাবো। পাসপোর্ট করব, বাবাকে নিয়ে ইন্ডিয়াও ঘুরব, হজে নিয়ে যাব। আমার খুব ইচ্ছে হয়েছে নতুন করে দেশ বিদেশ ঘুরিয়ে দেখানোর। প্রতিটি বুড়ো মানুষেরই শখ থাকে, কিন্তু আমরা তাদের শখ আহ্লাদকে গুরুত্ব দেই না। নিজেরা ঘুরি, অথচ তাদের জন্য ঘোরাঘুরির মতো কোনো সামর্থ্য অর্জন করলাম, তাদের নিয়ে ঘোরার কথাই ভাবি না। বাবা, আমি আপনার ছেলে হতে পেরে সত্যি গর্ববোধ করছি। আপনার এমন মন মানসিকতাই আমি ধন্য। আমি কিছু জমি বিক্রি করতে চাচ্ছি, তোমার কি আপত্তি আছে? না বাবা, কিসের আপত্তি? তাছাড়া টাকা আমার কাছ থেকে নেন, আপনার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিচ্ছি। তোমার এখন টাকার সমস্যা আমি জানি, তরি রোহানের খরচ, নিজের সংসার, এসব নিয়ে ভাবতে হবে না। সারা জীবন তো জমিই রাখলাম, রেখে রেখে তোমার আম্মার ওষানের মতো অমানুষ খাইয়েছি। জমি দিয়ে কি হবে বাবা? তোমার জন্য যা রাখা আছে তোমার সমস্যা হবে না। তোমার দাদুর নামে যে জমি আছে সেগুলো তোমার আর রোহানের নামে লিখে দিতে চাচ্ছে। আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, শহরের দিকে যে জমি আছে সেখান থেকে 5 শতক বিক্রি করে দিব, কিছু ব্যাংকে রেখে দিব, তুমি বাড়ি করার সময় নিও। আর বাকি টাকা দিয়ে তোমার দাদু আর আমি করব। বাবা, আপনার জমি যা ইচ্ছে করুন, আমার কাছে শুনে কেন লজ্জা দিচ্ছেন বলুন তো? তোমার কাছে না শুনলে আমি কিছুই করতে পারি না। তুমি আমার বল ভরসা সব। বাবা, আমার বিষয়ে কি কিছু ভেবেছেন? আমার সব সময় আমার জন্য খারাপ লাগছে, কিন্তু আমার পাপের কথা ভেবে খারাপ লাগা উধাও হয়ে যাচ্ছে। মানসিকভাবে খুব অশান্তিতে আছি, কি করব বুঝতে পারছি না। শোনো, ওই মহিলার নাম উচ্চারণ করো না। ওই মহিলাকে আগে শায়েস্তা করা উচিত ছিল। যেভাবে ওশানের বউ থাকতে আরেকটা বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল, ঠিক সেইভাবে আমার আরেকটা বিয়ে করা উচিত ছিল। তাহলে নিজের সতীনের সাথে ঝামেলা করতে করতে আর ছেলের বউদের ঘরে সতীন আনার কথা ভাবতো না। ভুলটা আমিই করেছি। বাবা, আম্মা অনুতপ্ত। আইন যা শাস্তি দিবে তাই হবে। অনুতপ্ত হলে কি পাপ কমবে? জি বাবা, কেউ অনুতপ্ত হলে ক্ষমা করতে হয়। শোনো, তোমাদের আম্মা যা খুশি করো, তবে আমি ওই মহিলার মুখও দর্শন করব না। আমি আর একটা সেকেন্ড ওই মহিলার মুখ দেখব না। আপাতত যেখানে আছে থাকুক, বছরখানিক থাকুক, টাইট হয়ে যাবে। বাবা, আমি একটা জমি নেওয়ার কথা ভাবছি। কোথায়? শহর থেকে একটু দূরে, নিরিবিলি জায়গা। কি করবে, চাষ? না বাবা, অন্য প্ল্যান আছে, আপনাকে জানাবো। রাতে খাওয়া শেষ করে দুজনে কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে ফোন চাপছি। ফোন চাপতে চাপতে বললাম, এখন কিসের জন্য জমি কিনবেন? কিনবো এমনি, ফাঁকা জায়গা জমি কেন? দেখে কি করা যায়, আরেকটা বিয়ে করে ওখানে নিয়ে তুলবেন নাকি? উনি ফোনটা রেখে আমার দিকে তাকিয়ে আমার নাক টেনে দিয়ে বললেন, সারাদিন মাথায় এসবই করে নাকি? আজকালকার পুরুষদের কোনো বিশ্বাস নেই। লেখাপড়া তো কোনো নামগন্ধ নেই তোমার। লেখাপড়ার কথা কি ভুলে গেলে? পড়তে তো আমার ভালো লাগে না। কি ভালো লাগে তাহলে? এই যে যেমন আছি তেমনি। তুমি আমার বউ, বুঝলে? সময় থাকতে পড়ালেখায় মন দাও। আমি কি চাকরি করব নাকি? যে এত পড়ব, পাশ করলেই তো হলো। কেন করবে না চাকরি? আমার বর চাকরি করে, তাহলে আমি কি জন্য চাকরি করব? আমি করি তো কি হয়েছে? তোমার করতে আপত্তি কিসের? বউয়ের ইনকাম খাওয়ার এত লোভ কেন? উনি কপাল কুঁচকে তাকিয়ে বলেন, কি? আমি বউয়ের ইনকাম খেতে চাচ্ছি? তাছাড়া নয়তো কি। আমারে মাফ করে দেন ম্যাডাম, আপনাকে আর পড়তে বলবো না। এই কথা বলে উনি ফোন রেখে কম্বল মুড়ি দিলেন। আমিও বেশ কিছুক্ষণ ফোন চাপাচাপির পর ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমি ফুটবল খেলছি, নিজেকে মেসির অবস্থানে দেখতে পারছি। মানে আমি নিজেই মেসি হয়ে গিয়েছি। ব্রাজিলের বিপক্ষে প্রচুর গোল দিচ্ছি, চারদিকে সবাই আমাকে উদ্দেশ্য করে উল্লাস করছে। দর্শকের এমন উত্তেজনা দেখে ভীষণ প্রাউড ফিল করে মনে হচ্ছে এবার ফুটবলে এমন লাথি দিব, বল মাঠ ছেড়ে গ্যালারিতে গিয়ে পড়বে। বলটা পায়ের কাছে আসতে জোরে লাথি মেরে বলে উঠলাম, গোল। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলাম। আর তখনই বুঝতে পারলাম আমি কি ঘটিয়েছি। খাটের নিচ থেকে রোশান স্যার অদ্ভুত ভঙ্গিতে কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। তার মানে কি আমি গোল গোল করে চিৎকার দিয়ে ওনার কোমরে লাথি মেরে নিচে ফেলিয়ে দিয়েছি? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একটা নির্জন প্রহর চাই। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।